আমার লিডার আমাকে যেই পরিমাণ টর্চার করছে আমার লাইফে, আমি বলবো যে আমাকে কেউ এই পরিমাণ টর্চার করে নাই। আপনি মাদ্রাসায় পড়ে এসছেন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছি। আমি জানতে চাই আপনার কাছে যে শুরুর দিকে কি আপনি কোনো চ্যালেঞ্জেস ফেস করেছিলেন? যেই কাজটা করার জন্য আসছি সেখানে আমি রাজ করব। আমি কোম্পানিতে তেলবাজি করে আমি এই পর্যন্ত আসি নাই। তাহলে তো ভাই আপনার অনেক শত্রু তৈরি হয়েছে কোম্পানির ভিতরে। আমার যেটা মনে হচ্ছে যে ক্লায়েন্ট কিন্তু শুরুতেই ক্লায়েন্ট থাকে না। আমাকে যে কোম্পানি প্রমোশন দিবে, কেন প্রমোশন দিবে? This podcast, this conversation could change the direction of your life. আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে যদি আপনি খোলা মনে আসেন, মেন্টাল লাগেজকে দূরে সরিয়ে রাখেন। হতে পারে এই ৭৫ মিনিট আমরা যে কথাগুলো বলেছি আপনার চিন্তার জগৎকে নাড়া দিতে পারে। আপনার ডাইরেকশনকে চেঞ্জ করে দিতে পারে। খেয়াল করে দেখেন, আপনার জীবনের ডাইরেকশন যদি চেঞ্জ হয়ে যায় ফ্রম দিস ডাইরেকশন টু দিস ডাইরেকশন, দিস ইজ এ লট অফ ডিফারেন্স। এই চেঞ্জটা যদি ফ্র্যাকশন অফ সেকেন্ড কোনো কথাতে যদি হয়ে যায়, দ্যাটস ইট, রেস্ট উইল ফলো। থিঙ্কিং, আপনি যেটা থিঙ্কিং যে চেঞ্জ যেটা হবে অ্যাকর্ডিংলি আপনি যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ, যেটা এই পডকাস্ট থেকে আপনি শুনবেন যে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সো ওয়ার্ড থার্ড ইজ ইউ ফিল স্যাটিসফ্যাকশন অ্যান্ড গ্র্যাটিটিউড। তা যদি হয়ে থাকে, বিলিভ ইন ইউর সেলফ, ইউ গোয়িং টু অ্যাচিভ হোয়াট এভার ইউ ডিজায়ার। এই রসদ আপনি এই পডকাস্ট থেকে পাবেন, দ্যাট আই ক্যান গ্যারান্টি, বিকজ we have done this heart to heart conversation. This didn't come from the দেমাগ, এটা ব্রেন থেকে আসে নাই, this came from heart. কোথা থেকে শুরু করেছেন এবং কোথায় আসলেন? 18 বছরের জার্নি উইথ আকিজ গ্রুপ এবং এখন আকিজ রিসোর্সেসের ওয়ান অফ দি কনসার্ন আকিজ আইবস লিমিটেডের co-founder and চিফ মার্কেটিং অফিসার এমডি আলামিন। সো প্লিজ হেল্প মি টু ওয়েলকাম আলামিন ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আলামিন ভাই, আপনার সাথে কথা বলছি। আলামিন ভাই একটা পরিচয় আছে ডেফিনেটলি, উনি co-founder এবং চিফ মার্কেটিং অফিসার অ্যাট আকিজ আইবস লিমিটেড। আই হোপ নেম ইজ কারেক্ট। জি জি, আকিজ গ্রুপ একটা কনসার্ন, আকিজ আইবস, আকিজ রিসোর্সের একটা সিস্টার কনসার্ন। আলামিন ভাই, আপনি কেরিয়ার শুরু করেছেন 2007 সালে আকিজ গ্রুপে। সো 18 বছরের একটা লম্বা ক্যারিয়ার। সো কেমন গেল এই ক্যারিয়ার, আমরা সেটা নিয়ে আলাপ করব। এবং আমরা যেখান থেকে শুরু করতে চাই, বেসিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি পড়াশোনা কোথায় করেছেন, আপনার জন্ম, বেড়ে ওঠা, এবং কিভাবে আজকে আপনি একটা টেক কোম্পানির co-founder হিসেবে বেড়ে উঠলেন। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাকে এই লাইফ ফোর্স পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য। আর আপনি শুরুতেই যেটা বলছেন যে আমাদের অডিয়েন্সরা হয়তো অনেক কিছু মানে শিখতে পারবে, কিন্তু আমি আসলে ধরেন আজকের পডকাস্টটাতে কাউকে শেখানোর জন্য আসলে আসিনি, বাট জাস্ট আমার যেই জার্নিটা যে আজকে আলোচনা হবে, যদি এইটা থেকে কেউ মানে একজন মানুষও যদি উপকৃত হতে পারে, এটাই আসলে আমাদের আজকের ডিসকাশনের সাকসেস হবে আর কি। অ্যাবসলিউটলি, আমরা গল্প করতে চাই বেসিক্যালি। রাইট। আমি আসলে আমার একদম যদি মানে শুরুর থেকে বলি, তাহলে আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট। আমার জন্মস্থান মানিকগঞ্জ। আমি মানিকগঞ্জেই জন্ম হয়েছে আমার। তো ওখান থেকে আমি হেফজ করি ক্লাস 5-এর পরে 6-এ গিয়ে তখন আমি হেফজ মাদ্রাসায় যাই। তখন আমি ওখান থেকে হেফজ করি। হেফজ করে আসার পরে আবার আমি 3 বছর পরে আবার আলিয়া মাদ্রাসায় ভর্তি হই। আমাদের ওখানে যে আলিয়া মাদ্রাসা আছে, তো সেই আলিয়া মাদ্রাসা থেকে আমি আলিম পাশ করি আর কি। তো এরপরে এই ইয়েটা যখন হলো, দেন আমি ফাজিলে যখন ভর্তি হই, তখন 2006-এর দিকে আর কি। তো 7-এ এসে আমি আমার প্রথম জয়েন করা হয় আকিজ গ্রুপের একটি, তখন আকিজ গ্রুপ ছিল আর কি। তো আকিজ গ্রুপের একটি সিস্টার কনসার্ন আকিজ পার্টিকেল বোর্ড বিজনেস লিমিটেড মানিকগঞ্জ। তো ওইখানে আমার MIS-এর আন্ডারে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে আমার ওখানে জয়েন করা। তো আমি আসলে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি যে এই যে আমার জার্নিটা ওই ডাটা এন্ট্রির ওখান থেকে যে আজকের এই জায়গাটাতে যে আমি আসছি, আমি আসলে আমার নিজেকে আমি কখনো
মানে কোন পজিশনে আসছি এটা আমার কাছে আসলে বেশি মানে ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট যেটা ছিল, আমার শুরুর থেকেই যেটা ইম্পর্টেন্ট ছিল যে আমি আসলে যখন যেই পজিশনে কাজ করতেছি, যখন যেই জায়গাটাতে কাজ করতেছি, ওই জায়গাটাতে আমি কতটুকু ইম্পর্টেন্সি দিয়ে কাজ করতেছি, কতটুকু গুরুত্ব সহকারে কাজ করতেছি। এইটা আমার, আপনি যদি বলেন আমার লাইফের একদম শুরুর থেকে, আমার যদি ছোটোবেলার থেকেই বলেন, আপনার সেখান থেকে আমার আছে। যেমন আমি যখন একদম মাদ্রাসা, যখন আমি ক্লাস 5-এ পড়ছি, তখন আমি টিউশনি করতাম। কারণ তখন আমার ধরেন বাবার কাছ থেকে তখন ধরেন অল্প কিছু টাকা নিতাম, ধরেন তখন তো মানে 1 টাকাতে অনেক কিছু পাওয়া যেত, 1 টাকায় 2 টাকাতে পাওয়া যেত। তো ওই সময়ও ধরেন আমি 50 টাকা মানে পার মান্থ এরকম ধরেন টিউশনি করেছি, ঠিক আছে। তারপর যখন আমি ইয়ে করে এসে আমি 2007-এ যখন নাকি আমি আকিজে জয়েন করলাম, তার আগে আমার একটা কম্পিউটারের বিজনেস ছিল। তো ওই যে মানিকগঞ্জে, হ্যাঁ মানিকগঞ্জে ছিল। তো কম্পিউটারের বিজনেসটা যেটা, আমি তো কম্পিউটারের স্টুডেন্ট না, আমি কম্পিউটারে অনেক কিছু জানিও না, বাট ওই কম্পিউটারের যে MS ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিসের যে ইয়েটার, এই ট্রেনিংটা ধরেন দিতাম। আর হলো কি করতাম যে ওই বিভিন্ন প্রশ্ন করতে হতো, বিভিন্ন তারপর দলিল লেখা বা বিভিন্ন অ্যাপ্লিকেশন লেখা, এই কাজগুলো ধরেন টাইপ রাইটারের কাজটা করতাম আর কি। আচ্ছা, মানিকগঞ্জ শহরে। মানিকগঞ্জ শহরে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, তখনও আমার কাছে একটা ক্লায়েন্ট যদি একবার আসতো, সেই ক্লায়েন্ট আমি যতদিন বিজনেস করছি ততদিন ওই ক্লায়েন্ট আর সেকেন্ড অন্য কোথাও যায় নাই। কারণটা কি ছিল? কারণ খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি আপনি শেয়ার করলেন। হ্যাঁ, আপনি শুধু মাদ্রাসায় পড়েন, আপনি একজন হাফেজ, সম্মানিত, মানে ওয়ান্ডারফুল। এবং সেখান থেকে আপনি কম্পিউটারে আপনি পড়াশোনা করেন নাই, কিন্তু 2007 সালের আগেই আপনি কম্পিউটার নিয়ে ব্যবসা, বিজনেস করেছেন। হোয়াট অ্যান এন্টারপ্রাইজিং মাইন্ডসেট, বলেন না কিভাবে আপনি, কেন কাস্টমার আপনাকে ফেলে আর দ্বিতীয়বার অন্য কোথাও যায় নাই? খুব ইন্টারেস্টিং। এইটা হলো তার আগে যদি বলি যে কেন আমি কম্পিউটারের বিজনেসটা দিলাম। জি। তো 2006-এর আগে কি হয়েছে যে আমার একটা মানে পরিচিত একজনের সাথে আমি কথা বললাম যে আসলে এই ওই সময় থেকেই ধরেন কিছু একটা করা যায় কি না। তো তখন তার সাথে আলাপ করতে করতে ইয়ে হলো যে না, তাহলে আসো আমরা 2 জনে মিলে আমরা একটা কম্পিউটারের দোকান দিই। তো ঠিক আছে, সব কিছু ঠিকঠাক হলো। এরপরে কি হলো যে যেই মাসে গিয়ে দোকানটা নেওয়ার কথা, তার 1 মাস আগে থেকে আর তার খোঁজ পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। কিন্তু আমার আবার একটা জিনিস ছিল, যেই মানে একটা মানে কমিটমেন্ট, একটা জিদ, যে জিনিসটা ছিল সেটা আমি সবসময়ই ধরেন আমি করতাম, যেটা আমি ডিসাইড করতাম সেটা আমি মানে অবশ্যই আমি করতাম। তো ও যখন ছেড়ে দিছে, তারপর আমি বলছি যে না, আমি কম্পিউটারের বিজনেস দিব, বলছি দিবই। আমি একাই আমার বাবার সাথে আমি শেয়ার করলাম যে বাবা এরকম আমি দিতে চাচ্ছি। তো বাবার ফাইন্যান্সে প্রথম আমি ধরেন দোকানে, তখন ওইটা তখন ভাড়া ছিল মেবি 2000 বা 3000 টাকা এরকম ভাড়া ছিল আর কি, কম্পিউটারের যে দোকানটা। তো ওইটা করে তখন আমি নিজেই শুরু করলাম। তো শুরু করার পরে এই যে কাস্টমার যে আমার কাছে একবার আসলে অন্য কারো কাছে যেত না, তার কারণটা হলো যে কাস্টমার নিজেই আমাকে মানে কমেন্টস করছে যে ভাই, অন্য জায়গা থেকে যদি আমি পরীক্ষার প্রশ্ন করাই, তাহলে কি করে ওই প্রশ্ন আমার পরীক্ষার হলে যেও কারেকশন করতে হয়, ঠিক আছে। কিন্তু আপনার কাছ থেকে মানে আমি ইয়ে দিলে আমার সেকেন্ড টাইম এসে প্রুফ রাইট করতে হয় না। আচ্ছা। তো আমি যখন ওই যে তার কাজটা করতাম, আমি অ্যাজ এ মানে টাইপরাইটার হিসেবে আমি দেখতাম না, আমি নিজে ওনারশিপ নিয়ে সেটার আমি একটা প্রশ্ন আমি নিজে থেকে অনেকবার, ইভেন রাত্রি 12টা 1টা পর্যন্ত আমি ধরেন সেই প্রশ্নগুলো নিজেই লিখতাম, নিজে প্রুফ রাইট করতাম, তারপর ইয়ে করে বারবার আমারও যে ভুল হতো না সেটা আমি আবার নিজে কারেকশন করতাম, দেন আমি কাস্টমারকে ডেলিভারি দিতাম। তো এই যে ওনারশিপ নিয়ে কাজ করাটা দেখেন, ওই সময়ও কিন্তু ওইটা হয় নাই। তো এরপরে যদি বলেন যে তাহলে কম্পিউটার বিজনেস থেকে কেন জবে আসা, রাইট, ইন্টারেস্টিং ট্রানজিশন। কারণ ব্যবসায় তো যেটা হয় যে আপনি একবার যখন আসলে কাঁচা টাকার আসলে স্বাদ পেয়ে যাবেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সো কিভাবে আপনি এরকম একটা ব্যবসা, লাভজনক ব্যবসা নিশ্চয়ই ছিল? হ্যাঁ, ডেফিনেটলি আমি শুরু করেছিলাম মানে আস্তে আস্তে এই যে আমার মানে ট্রাস্টেবল যে মানে কাস্টমার, মানে ক্লায়েন্ট বেস, ক্লায়েন্ট কিন্তু শুরুতেই ক্লায়েন্ট থাকে না, আপনার সার্ভিসের উপর ভিত্তি করে আসলে ক্লায়েন্টগুলো আস্তে 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 তৈরি হয়। ব্র্যান্ড যে একটা তৈরি হয়, এই জিনিসটা কিন্তু একদিনে তৈরি হয় না, ওই ট্রাস্টটা অর্জন করে। তো মানে আমার মোটামুটি একটা ক্লায়েন্ট বেস আমার তৈরি হয়ে যাচ্ছিল। আচ্ছা। তো সেইখান থেকে আমার ধরেন এই এরপরে 2007-এ ধরেন আবার জয়েন করে 1 বছরের মতো আমি ওখানে বিজনেস করেছিলাম। তো আমি কীভাবে জবে আসলাম, তার আগে আমি আরেকটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করি। সেটা হলো যে আমি যখন নাকি কম্পিউটারের দোকানটা দিলাম, তখন আমাকে আমার স্টুডেন্টদেরকে কি আমার অফিস প্রোগ্রাম শেখাতে হবে, কিন্তু অফিস প্রোগ্রাম তো আমি খুব ভালোভাবে জানি না। আচ্ছা। তো স্টুডেন্টকে আমি কী করতাম, আমি যেটা জানতাম
সেটা আমি ওনাদেরকে শেখাতাম এবং ওনারা যেই কোশ্চেনগুলো করতো আমি ওনাদেরকে বলতাম এই লিসেনটা আমি আগামীকালকে দেবো আপনাদের। আচ্ছা, ওকে। এইবার উনি যখন চলে যেত, চলে যাওয়ার পরে আমি বের হতাম যে এইটা কার কাছ থেকে আমি জানতে পারি, কার কাছ থেকে আমি শিখতে পারি। তো আমাদের এলাকায় ওইরকম ধরেন কেউ পার্সন ছিল না, আমার পাশের গ্রামে একজন ছিল, নাম ছিল তার মোতালেব ভাই। তো দেখেন বর্তমানে কেউ যদি কোনো কিছু শিখতে চায় তার কিন্তু প্রত্যেকটা মোতালেব ভাই কিন্তু সবার হাতে, কিন্তু আমার মোতালেব ভাই কিন্তু তখন হাতে ছিল না। আমার মোতালেব ভাই পাশের গ্রামে ছিল। মোতালেব ভাইকে যে বাসার থেকে মনে করেন যে সকালবেলা তাকে ঘুম থেকে আমি ডেকে ওঠাতাম, মোতালেব ভাই একটু আরামপ্রিয় ছিল আর কি। তো সকালবেলা আমি তার বাসায় যেয়ে দাঁড়িয়ে থাকতাম, দাঁড়িয়ে থেকে বাসায় নক করতাম, মোতালেব ভাই মানে উঠছেন নাকি ভাই ঘুম থেকে? হ্যাঁ। তো এইভাবে ওনাকে উঠাতাম, উঠিয়ে উনি হাত মুখ ধুইতো, হাত মুখ ধুয়ে আমি বলতাম ভাই আপনার নাস্তা খাওয়ার দরকার নাই, আমি নাস্তা করাবো। পরে ওনাকে ওখান থেকে একটা রিক্সায় নিয়ে আসতাম আমার দোকানে এনে আমি এখানে নাস্তা করাতাম, চাটা খাওয়াতাম। এরপরে বলতাম যে ভাই আমাকে এটা একটু দেখাই দেন না। এইটা উনি আমাকে দেখাইতো। তারপর এর জন্য ওনাকে কিছু দিতাম, সম্মানী কিছু দিতাম। তো শিখে দেন আমি স্টুডেন্টকে ওইটা করাতাম। এইভাবে করতে করতে আবার আমি নিজেও কিছু কিছু ধরেন চেষ্টা করে এইভাবে করতে করতে আমার মোটামুটি একটা MS ওয়ার্ড এবং এক্সেলের উপর, এক্সেলের যে ফর্মুলাগুলো ছিল ছিল একটা এক্সপার্টিস চলে আসলো, যেটা নাকি তৎকালীন ধরেন মানিকগঞ্জের অন্য কারোর ধরেন অন্য যেই সমস্ত মানে প্রতিষ্ঠানগুলো ছিল যারা শেখাইতো করতো তাদের চেয়েও মোটামুটি ভালো হয়ে গেল। একবার হয়েছিল কি ধরেন আমি আমার সার্টিফিকেট ছিল না, হ্যাঁ। তো সার্টিফিকেটের জন্য আমি কি করলাম, সমাজ কল্যাণ থেকে আমাদের একটা সার্টিফিকেশন করায় আর কি, MS মাইক্রোসফট অফিসের উপরে। তো আমি ওখানে গেছি, তো উনি আমার মানে কাজ দেখেই বলতেছে যে ভাই আপনার আসার দরকার নেই, আপনি পরীক্ষা দিয়ে সার্টিফিকেটটা নিয়ে যান। আচ্ছা, ঠিক আছে। তো এই লেভেলের মোটামুটি মনে করেন চলে আসলাম। তো আমি যেটা বলতে চাচ্ছি অডিয়েন্সদেরকেও যে জিনিসটা বলবো সেটা হলো যে দেখেন আমার ডেডিকেশনের জন্য আমি কিন্তু আমার মোতালেব ভাইকে আমি খুঁজে বের করছি, কিন্তু আপনারাও যদি চান আপনাদের এখন এত কষ্ট করতে হবে না। আপনাদের মোতালেব ভাই আপনাদের হাতেই, আপনারা চাইলেই যেই পরিমাণ রিসোর্স আছে সেই রিসোর্স কিন্তু আপনার কাছে অ্যাভেলেবেল, কিন্তু শুধু আপনার উইলটা আছে কিনা এইটাই আর কি করবে। চমৎকার। মানে আসলেই যেটা বললেন যে আসলে উইল না থাকলে মানুষ যে আসলে আগাতেই পারে না, আর উইল থাকলে যে আগাতে পারে আপনি একটা চলন্ত মানে লাইভ এক্সাম্পল। 2007 সালে আপনি যে শুরু করলেন আকিজ গ্রুপে, আপনি মাদ্রাসা থেকে পড়াশোনা করে এসছেন ন্যাচারালি, আপনি দাখিল, কামিল, ফাজিল যেটা আমি বুঝলাম, SSC, HSC এবং অনার্স এবং মাস্টার্স লেভেল, মাস্টার্স পর্যন্ত আপনি করেছেন। তারপরে মানে ফাজিলে ভর্তি হয়েছিলাম, বাট ফাইনাল এক্সামটা আমার দেওয়া হয়নি। ওকে, ফাইন। অনেস্টলি জেনুইনলি যেটা হয় আমাদের দেশের কর্পোরেটগুলোতে একটা, তো আপনি মাদ্রাসায় পড়ে আসছেন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছি, সো কাইন্ড অফ একটা একটু ডিফারেন্টভাবে ট্রিট হয় কিনা। সো অনেস্টলি স্পিকিং আমি জানতে চাই আপনার কাছে যে শুরুর দিকে কি আপনি কোনো চ্যালেঞ্জেস ফেস করেছিলেন, যে এই ধরনের একটু মানে ভিন্নভাবে মানুষ দেখছে কিনা, কথা বলছে কিনা, ট্রিট করছে কিনা, করে থাকলে আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন, কোনো ঘটনা মনে পড়ে কিনা? থ্যাংক ইউ ভাই। এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, বাট আমি যেটা বলেছিলাম যে কিভাবে আমি বিজনেস থেকে এখানে আসলাম, তো এটা হলো যে আমি আমার ছোট ভাইয়ের জন্য আমি আকি যে পার্টিকেলে একজন জব করেন, তো উনি আমাকে তখন আমার বিজনেসে উনি আমার স্টুডেন্ট, হ্যাঁ। তো উনি বললেন যে ভাই এরকম পার্টিকেলে আমি ওনাকে বললাম যে ভাই এরকম পার্টিকেলে যদি কোনো কম্পিউটারের লোক টোক নেয় তাহলে একটু দেখেন, হ্যাঁ। আমার ছোট ভাই আছে, তো ওকে একটু দিতাম ওইখানে, আমি তো বিজনেস করতেছি। পরে উনি 1 সপ্তাহ পরে এসে বললো যে ভাই পার্টিকেলে তো লোক নিবে, কম্পিউটারে একজন, হ্যাঁ, ডাটা এন্ট্রিতে একজন লোক নিবে। তো আমি বললাম যে তো ওনাকে আমি বলছি যে ভাই দেখে নিয়ে করেন। এখন উনি সেই হিসেবে ধরেন করে আসছে যে ভাই আমি আপনার কথা বলছি যে আপনি একজন লোক দিবেন, আমার একজন লোক আছে, আছে। তো উনি ওখানে কমিটমেন্ট করছে। তো আমি ওনাকে বললাম যে ভাই এই মুহূর্তে তো আমার ছোট ভাইরা আবার মানে তখন প্রিপারেশন নিচ্ছিল কম্পিউটার শেখার, মানে ওই মুহূর্তে ইন্টারভিউ দিলে ও আসলে টিকবে না, ওই মুহূর্তে টিকবে না। তো তখন আমার লাইফে একটা জিনিস ছিল যে আমি কমিটমেন্টে কখনো আমি মানে করতাম না। আমার যদি সেখানে যদি কোটি টাকা লসও হয়ে যায়, আমি আমার কমিটমেন্ট রক্ষা করছি। তখন আমি বিজনেস বাদ দিয়ে আমি তোকে বললাম যে ভাই আপনাকে যেহেতু আমি কথা দিচ্ছি, আপনি যেহেতু ওখানে বলে আসছেন আমি ইন্টারভিউ দিব। পরে উনি বলতেছে ভাই আপনি কেমন বলতেছেন, আপনি তো মানে বিজনেস করতেছেন, আপনি কি এই চাকরি করবেন? আমি বলেছি না করবো, আমি আপনাকে আপনি কথা দিয়ে আসছেন না, আমাকে কথা রাখতে, আপনি দেখেন, আপনি অ্যারেঞ্জ করেন। তো আমি যখন ওখানে গেলাম, ইন্টারভিউ দিলে আমাকে যে ওইখানকার যে মানে ফ্যাক্টরি হেড যিনি আছেন উনি আমাকে ইন্টারভিউ নিচ্ছেন, উনি ইন্ডিয়ান ছিলেন আর কি। তো উনি আমাকে ইন্টারভিউ নেন, একটা কাজ দিচ্ছে, কাজ করে মানে আমি বসে আছি, হ্যাঁ। তো উনি কিছুক্ষণ পরে বলতেছে যে কাজ হয়ে গেছে আপনার? আমি বললাম জি স্যার কাজ হয়ে গেছে, স্যার দেখেন। তো উনি দেখে তো মানে জাস্ট ওয়াও,
ঠিক আছে, মানে যেটা যেভাবে এক্সপেক্টই করে হ্যাঁ নাই, এক্সপেক্ট করে যেভাবে চাইছে তার চেয়ে আরেকটু মনে করেন যে ফরম্যাট করে আরো ইয়ে দ্রুত করে গতিতে সুন্দর করে শেষ একটা করেছেন। রিপোর্ট ধরেন তৈরি করে দিয়েছি আর কি। হ্যাঁ, তো উনি আমাকে বললেন যে আপনি কবে জয়েন করবেন, তখনই ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তখন বললেন যে কবে জয়েন করবেন। তো আচ্ছা এই যে এরপরে ধরেন এই যে জয়েন করা হলো, হুম তো ওই যে কমিটমেন্ট রক্ষার্থে ধরেন আমি তখন আমার বিজনেসটা মানে ইয়ে করে দিলাম, যে দিয়ে আমি এখানে চলে আসলাম। তো এইখানে চলে এসেও যেটা হয়েছে যে আমি যখন যেই কাজটা করছি সেই কাজটাতে আমি 100% ডেডিকেশন দিয়ে আমি সেই কাজটা করার জন্য চেষ্টা করছি। ইভেন আমি এই কাজটা থেকে আমাকে যে কোম্পানি প্রমোশন দিবে, কেন প্রমোশন দিবে, আমাদের কিন্তু অনেকেরই ধরেন একটা মানে মিসকনসেপ্ট থাকে, ঠিক আছে, যে আমাদেরকে কোম্পানিতে আনা হয়েছে, একটা জেডি দেওয়া হয়েছে, আমাকে তো এই জন্য আনা হয়েছে, আমি কেন এর বাইরে কাজ করব। হুম কিন্তু আপনি আমাকে বলেন তো ভাই, আপনি যদি এর বাইরে কাজ না করেন আপনাকে কেন প্রমোশন দেওয়া হবে, আমাকে কেন প্রমোশন দেওয়া হবে? কারণ প্রমোশন পেয়ে আমার উপরে যিনি আছেন তিনি তো আমার চেয়ে উপর লেভেলে কাজ করেন, তাই না? রাইট তাহলে আমি যদি ওনার লেভেলে কাজ না করতে পারি কেন কোম্পানি আমাকে ইয়ে দিবে? আমাকে কি সার্ভিস লেন্থের উপরে দিবে? না ডেফিনেটলি না। তো সেটাই, আমি সার্টিফিকেট দেখেও দিবে না, সার্টিফিকেট দিয়ে দিবেন। আপনি আর সার্টিফিকেটটা আমার কেন প্রয়োজন হয় নাই, কারণ আমার কাজের প্রতি এতটাই ডেডিকেশন ছিল প্রত্যেকটা লেভেলে, এর জন্য আমার কখনো আমার সার্টিফিকেটের জন্য আমার ইয়ে হয়নি। কারণ আমি যখন আমাকে যেখানে দিয়েছে আমি সেখানে পারফর্ম করার চেষ্টা করেছি। এক্স্যাক্টলি, যে ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি সবার জন্যই বলছি এবং আপনার অনুমতি নিয়ে আমরা ব্যাক এন্ডে আলোচনা করেছি যে আপনি যে হাই টেক কোম্পানি বলবো, যে সফটওয়্যার কোম্পানি, একটা লার্জেস্ট কংগ্লোমারেট বাংলাদেশের, সেখানকার কো-ফাউন্ডার, এবং আপনি টেকনিক্যালি এডুকেটেড না, ইউনিভার্সিটিতে পড়েন নাই বা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েন নাই, মানে তথাকথিত আমাদের, রাইট? সেখান থেকে এসে আপনি কর্পোরেট ঢুকলেন এবং আপনি 2007 সাল, তারপরে আজকে 18 সালের ভিতরে তাদেরই একটা কনসার্নের কো-ফাউন্ডার হয়ে গেলেন। তাহলে তো ভাই আপনার অনেক শত্রু তৈরি হয়েছে কোম্পানির ভিতরে, আমার যেটা মনে হচ্ছে। যে কারণ আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আছি, আমাদের আগে আপনি প্রমোশন পেয়ে গেছেন, সবাই কি ভালো চোখে দেখেছে সেটা? আচ্ছা, প্রথমে আমি যেটা বলবো যে আপনি আসলে কোনটাতে ফোকাস করতেছেন এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট করে, ঠিক আছে, ইম্পর্টেন্ট বিষয় যে আপনি কোনটাতে ফোকাস, মানে আমি কোনটাতে ফোকাস। আমি কি আমার যেটা কর্পোরেটের এত মানে লম্বা জার্নিতে ডেফিনেটলি কর্পোরেট কালচার সম্পর্কে আপনিও জানেন, আমাদের অডিয়েন্স যারা আছে তারা অনেকেই জানে যে কর্পোরেটের যেই একটা ইয়ে হয়, তো এটা ডেফিনেটলি আমার বেলাও হয়েছে। কিন্তু বাট আমি আসলে ওইটাতে ফোকাস ছিলাম না। আমাকেও এরকম অনেকের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে। আচ্ছা, একটা এক্সাম্পল দেন না, নাম না বলে। আচ্ছা, এরকম ধরেন অনেকে শুনতে হয়েছে যে ধরেন আপনি যে এভাবে কাজ করতেছেন, এভাবে যদি এইচআর যদি আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় তখন কিন্তু মানে মালিক পক্ষ ধরেন আপনার মানে কোনো হেল্প করবে না বা আগাবে না। হ্যাঁ, তখন সিম্পলি আমি ধরেন একটা কথা কোশ্চেনই করেছিলাম যে ভাই, আমি আজকে আমার লিডারের কথাতে, যার কথাতে আমি কাজ করতেছি, তিনি যদি আমার বিপদের সময় না আগায় কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমার যেটা হবার সেটা হবে। আমি সিম্পলি এইভাবেই বলেছিলাম আমি, ঠিক আছে, আমার একদম স্পষ্ট মনে আছে, ঠিক আছে। তো এইটা যেটা করেছি, আর এরকম আরো ধরেন অনেক অজস্র প্রমোশন আটকে দিব, প্রমোশন হবে না, এরকম কোন ঘটনা ঘটেছে? হ্যাঁ, এরকম ধরেন আমি আসলে ভালো কাজ করছেন, আপনি ভালো কাজ করছেন, অনেক সময় ভালো কাজ করলে কর্পোরেটে তার প্রতিহিংসা তৈরি হয়। দেখে নিব, কখন দেখে নিব? প্রমোশন দিব, প্রমোশনের সময় দেখে নিব। সো কখনো কি ফেস করেছেন জেনুইনলি? হ্যাঁ, এরকমও হয়েছে, এরকমও শুনতে হয়েছে যে আপনাকে তো আসলে আমি বেশি দূর নিতে পারবো না, ঠিক আছে, যে আপনাকে তখন আমি বলেছিলাম যে আসলে দেখেন, আপনি আমাকে যতটুকু নিতে পারবেন ওইটুকুই নেন, বাকিটুকু মানে আপনিও চিন্তা করেন না যে আমাকে নিতে পারতেছেন না, এই জন্য আপনিও কোনো চিন্তা করেন না। মানে সে বলছে আপনাকে প্রমোশন দিব না, মানে আমাকে বেশি দূর ধরেন নিতে পারবেন না, আলটিমেট ধরেন ওইরকমই আর কি। হ্যাঁ, তো আমি সিম্পলি একটা কথাই বলেছিলাম যে আসলে আপনি এটা নিয়ে চিন্তা করেন না, আপনি আমাকে যতটুকু নিতে পারবেন ওইটুকুই নেন, বাদ বাকিটা উপরওয়ালা যা লিখে রাখছে সেটাই হবে। সেটাই, এরকম ধরেন আরও অজস্র মনে করেন যে শুনতে হয়েছে। এটা আপনাকে শুনতেই হবে এবং আমাদের মানে প্রত্যেকটা ক্যারিয়ার লাইফে এরকম আপনাকে শুনতে হবে। আপনি যদি এক্সপেক্ট করেন যে না শুনতে হবে না, তাহলে আপনি ভুল করছেন। আপনি কখনো রিয়াক্ট করেছেন এ ধরনের শত্রুতামি, নোংরামি বা কটু কথা বলছে, পিছনের কথা বলছে, হ্যাঁ, যেটা কর্পোরেটে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কখনো রিয়াক্ট করেছেন যে কেন আমাকে নিয়ে এত কানাঘুষে, কেন আমাকে কেন ল্যাং মারতে চাচ্ছে? লেট ইট বি ভেরি অনেস্ট, মানে আমরা সবাইকে ল্যাং মারতে চাই যে আগেই যাচ্ছে এত দূর, এত জোরে, বেটার সার্টিফিকেট নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, আবার আমাদের বস হয়ে যাচ্ছে, তাহলে আপনি তো আজকে এই পজিশনে আসেন নাই। আমি নিশ্চিত এরকম অনেক সিচুয়েশন আপনাকে ওভারনাইট আপনাকে দুশ্চিন্তায় ফেলেছে। কখনো রিয়াক্ট করেছেন? কখনো কি হোপলেস হয়েছেন? ওকে, এই জায়গাটাতে আমি যেটা বলবো, আমি যখন 2013 সালে একদম মানে অ্যাক্সিস গ্রুপে কর্পোরেটে এখানে চলে আসলাম সফটওয়্যার ডিপার্টমেন্টে, তখন থেকে আমি আসলে এমন একজন ভালো লিডার পেয়েছি
আমি আজকের যদি এই জায়গাটাতে আসা যদি আপনি বলেন, হ্যাঁ আমার কিছু গুণ ছিল, কিন্তু বাট ওইটার সাথে যখন আমার লিডারের কিছু একটা মানে আমার ভিতরে এমবেডেড হয়েছে, আমার লিডারের যখন আমি সংস্পর্শে আসছি, তখন আমার আসলে মানে এটা দুইটার কম্বাইন্ডে মনে করেন যে আমার মানে একটা ব্লাস্ট হয়েছে আপনি বলতে পারেন আর কি। হ্যাঁ, তো এইটা যেটা এই যে আমিও কিন্তু আসলে ধরেন আপনাদের মতোই মানে সবার মতোই রক্ত মাংসে মানুষ। আমিও যে বলবো যে না আমি কখনো ফ্রাস্ট্রেশনে যাই নাই, আমি কখনো রিয়াক্ট করি নাই, এরকম না। ডেফিনেটলি আমারও এরকম সিচুয়েশন আসছে, কিন্তু আমি মোস্ট অফ দ্য কেসে ধরেন ওই সিচুয়েশন থেকে আবার পরে রিকভার করার জন্য চেষ্টা করছি। কিভাবে চেষ্টা মানে করেছেন? এইটুকু মাইন্ডসেট ছিল আর কি। হ্যাঁ, অনেক সময় ধরেন আমি পারছি, অনেক সময় আমি পারি নাই। যেই সময়টাতে আমি পারি নাই ওই সময়টাতে আমার লিডার আমাকে হেল্প করছে। হ্যাঁ, আমার লিডার আমাকে তখন গাইড করছে যে আলামিন এইটা রাইট ওয়ে, এটা রং ওয়ে। হ্যাঁ, আপনি দেখেন এইটাতে, আপনি এটাতে ফোকাস থাকেন, এটাতে ইয়ে হন। হ্যাঁ, এইভাবে যখন আমার লিডারও আমাকে গাইড করছে, তখন আমি সামহাও মানে অনেক ইয়ের থেকে আমি মানে ইমপ্রুভ করতে পারছি, ওই সিচুয়েশনটাকে আমি কাটিয়ে উঠতে পারছি। তার মানে আপনি আর্গুমেন্টে জড়ান নাই? আর্গুমেন্টে আমি ম্যাক্সিমাম টাইম আর্গুমেন্টে জড়াই নাই। অনেক সময় কর্পোরেটে যেতে অনেক সময় হয়ে গেলে তখন আমি সেটা পরবর্তীতে আবার মানে রিজলভ করার জন্য মানে ট্রাই করছি আর কি। হ্যাঁ, যখন দেখছি যে না আসলে এটা আমার জন্য ভুল হয়ে গেছে, তখন আমাদের আবার আরেকটা জিনিস হয় যেটা আমরা সরি বলতে পারি না। তো তখন যখন দেখলাম যে ধরেন আমি একজনের সাথে এরকম আর্গুমেন্টে যাচ্ছি, সে রং বাট আমি রাইট, কিন্তু বাট আমার আর্গুমেন্টে যাওয়াটা তার সাথে রাইট হয় নাই, আর্গুমেন্টে যাওয়াটা উচিত না। তো তার সাথে যখন আমি আর্গুমেন্টে গেছি, দেন আমি তাকেই ধরেন এরপর আমি সরি বলছি। হ্যাঁ, অনেক সময় যেটা হয় যে you did the right thing. First of all, thank you. Because this is a very good lesson. আমাদের দেশে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছে, বুয়েট থেকে আসছে, কুয়েট থেকে আসছে, চুয়েট থেকে আসছে, অনেক ইনস্টিটিউশন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি যখন কাজ করছেন, প্রমোশন দিবে, আমি নিশ্চিত পাশে অনেক এরকম নামি দামি প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে এসছে। এই যে জেলাসি বা তাকে বাদ দিয়ে আপনার প্রমোশন, তরতর করে আপনি এগিয়ে যাচ্ছেন, Is it so easy to handle এই ধরনের সিচুয়েশন? ওকে, এটা সিচুয়েশন ইজি হ্যান্ডেল করার জন্য আমার কাছে একটাই ওয়ে, সেটা হলো আপনি কোনটাতে ফোকাস থাকবেন। হ্যাঁ, ওই যে আমি কিন্তু বলছি যে না আমিও ভুল করি না, আমিও ভুল করছি, বাট আমি ম্যাক্সিমাম টাইমে আমি ফোকাস থাকতাম আমার কাজে। আমি যে কাজটা করতেছি সেই কাজে। দেখেন আমাকে বলছে যে আমি প্রমোশন দিতে পারবো না, আপনার স্যালারি বাড়াতে পারবো না, বেশি ইয়ে করতে পারবো না। আমি কিন্তু বলছি আমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হতে পারে, আমি কিন্তু ওইগুলো নিয়ে বদান না। আমি কিন্তু তাকে সিম্পল হাসি মুখে বলে দিয়েছি। তো আমি বলে দিয়ে আমি কিন্তু আমার কাজটা করছি। আমার কাজের আমি যদি আপনাকে আমি যদি একটা এক্সাম্পল যদি বলি, দেখেন আমার মানে একদম ছোটোবেলার থেকে শুরু করে এই পর্যন্ত আমার লাইফে যদি এটা আমি একটু বলি যে আমি যখন মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসায় পড়াকালীনও আমার যেই টিচার্স ছিলেন, যারা ছিলেন, তারা আমাকে এতটা আদর করতেন। আমি যদি এখনও যদি মাদ্রাসায় যাই, আমার টিচার মানে চেয়ার ছেড়ে দাঁড়ায় যে আলামিন বসেন বসেন আসছেন, মানে এতটুকু আমাকে ভালোবাসে, এতটুকু মানে ইয়ে করে। একবার এরকম হয়েছে কি যে মাদ্রাসা থেকে চলে আসার পরও 3 বছর পরে মাদ্রাসা থেকে একটা শিক্ষা সফরে যাচ্ছে তারা। হ্যাঁ, তো আমি আমাদের মানে শহরে দিয়ে আমি যখন সাইকেল নিয়ে যাচ্ছি, তো তখন তারা বাস নিয়ে আসতেছে, তো আমাকে দেখি বাসটা থামাইছে। আমি বুঝতে পারলাম যে কেন বাসটা থামাইছে। হ্যাঁ, তো বাস থামাই দেখলাম যে আমিও সাইকেল ব্রেক করছি। তো তখন তারা মানে ইয়ে থেকে দেখি কিছু স্টুডেন্ট নেমে আসলো, নেমে এসে বললো যে আলমিন ভাই আসেন আসেন ইয়ে করেন, উপরে ওঠেন, বাসে ওঠেন। তো আমি সাইকেলটা ওইখানে পাশে রেখে বাসে উঠলাম। পরে আমার টিচার দেখলাম, সালাম দিলাম। টিচার বলতেছে যে আলমিন চলেন আমাদের সাথে শিক্ষা সফর যাবেন। আমি বললাম যে স্যার আমি তো এখন বাসা থেকে আসছি সাইকেল নিয়ে ইয়ে করে। পরে বললো যে এই যে এখানে পাশে একটা পরিচিত ইয়ে ছিল, বলে যে ওইখানে সাইকেল রাখেন, চলেন আমাদের সাথে। তো আমি যেটা বলবো যে বের হয়ে আসার পরেও কতটুকু ভালোবাসা থাকলে মানে এরকম মানে ইয়ে হয়, রেসপেক্ট। আমিও যেমন টিচারদেরকে রেসপেক্ট করতাম, তেমন আমাকে তারা করতো। এরপর যখন আমি হেফস করতে গেছি, সেখানেও আমি হেফসের ওখানেও আমি ফার্স্ট হয়েছিলাম। ঠিক আছে, পরীক্ষা যখন ইয়ে হয়েছিল আমি তো ফার্স্ট হয়েছিলাম। হ্যাঁ, ওখানকার স্যারও আমাকে খুব আদর করতেন। তারপর আমি যখন ক্লাস 5 থেকে বৃত্তি দিই, তখন বৃত্তিতেও আমি বৃত্তি পেয়েছিলাম আর কি, মানে থেকে 6-এ হেফসে গেলাম, ওখানে গিয়েও ভালো করছিলাম। ওখানে প্রত্যেকটা টিচার আমাকে অনেক আদর করতেন। এরপরে আপনি যখন দেখেন আমি বিজনেস করতাম, বিজনেসেও কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্ট আমার কাছে আসলে তারা অন্য জায়গায় যেত না, তারা কিন্তু আমাকে খুব রেসপেক্ট করতো, ভালোবাসতো। আমি যখন চাকরিতে জয়েন করলাম, ওইখানকার যে ফ্যাক্টরি হেড যিনি ছিলেন, তিনিও আমাকে প্রচুর আদর করতেন। ওইখান থেকে যখন আমি এই হেড অফিসে আসলাম, হেড অফিসে আসার পরেও এখানে আমাদের যে আমার লিডার যিনি, হ্যাঁ 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 শেখ জসিমউদ্দিন স্যার, হ্যাঁ, যিনি আমার মানে লিডার, উনি কিন্তু আমাকে মানে প্রচণ্ড আদর করতেন। এমনকি ওনার আদরটা আমি হয়তো পরে আলোচনা যদি আসে আমি ডিসক্রাইব করবো কেমন উনি আদর করতেন। উনি এমন আদর করতেন, যেই আদরটা হলো, আমি একটা আপনাকে গল্প বলি। একজন মা তার নিজের ছেলেকে
মানে নিচে মানে ফ্লোরে রেখে দেয় আর কি, হ্যাঁ নিচে রেখে দেয়। আর অন্য জায়গা থেকে যে মানে পালক একটা ছেলে আনছে, সেই ছেলেটাকে সে কোলে করে রাখে সবসময়। তো তখন সবাই বলতেছে যে এই মাটা কত ভালো, হ্যাঁ নিজের ছেলেকে নিচে ফেলে দিয়ে অন্যের ছেলেকে কোলে নিয়ে রাখতেছে। হ্যাঁ, এখন ওই মাটা মনে মনে বলতেছে যে তোমরা তো জানো না আমার ছেলেকে কেন আমি নিচে দিয়ে রাখছি, কারণ আমার ছেলে কিছুদিন পরে হাঁটা শিখবে, আর আমি ওকে কোলে কোলে নিয়ে রাখছি, ও কিছুদিন পরে কি করতে পারবে না, হাঁটতে পারবে না, ও পঙ্গু হবে। ঠিক আছে, তো আমরা বাইরে থেকে যেটা দেখি এটা আসলে আসল না। আমার লিডার আমাকে যেই পরিমাণ টর্চার করছে আমার লাইফে, আমি বলবো যে আমাকে কেউ এই পরিমাণ টর্চার করে নাই। আমার কেরিয়ারে গ্রোথ করার জন্য আমার লিডার আমাকে প্রতিনিয়ত আমাকে যেমন আদর করছে, ঠিক সেই পরিমাণ আমাকে টর্চার করছে আমার লিডার আমাকে আমার লাইফে। কেমন এক্সাম্পল মনে করেন যে আমার লিডার আমার ধরেন প্রতিনিয়ত আমাকে মানে এইটা শুনতে হতো যে আমি ধরেন আজকে কোম্পানিতে আছি, কালকে হয়তো আমি কোম্পানিতে থাকতে পারবো না। আমি আজকে আমার লিডার ধরেন 6টা পর্যন্ত আমি কি করতাম, আমার আগে গ্রুপের যে তখন ডেভেলপমেন্টে ছিলাম, 13 থেকে 20 পর্যন্ত আমি ডেভেলপমেন্টে ছিলাম। তো ডেভেলপমেন্টে যখন কাজ করতাম, বিভিন্ন মানে আমাদের কর্পোরেট অফিসে বিভিন্ন যারা অফিসার আছে, যে ম্যানেজার আছে, তাদের যে কাজগুলো সেগুলোও থাকতো আমার 6টার পরে স্যার আমাকে কাজ দিত। 6টার পরে কাজ দিয়ে সেই কাজটা আমাকে রাতের মধ্যে ডেলিভারি দিতে হতো। রাত্রি 12টা 1টা পর্যন্ত কাজ করে তাকে আমি সেই কাজটা ডেলিভারি দিতাম। মানে এইভাবে স্যার আমার সাথে সবসময় আমাকে ইয়ে করতো। এইটা দিয়ে স্যার আমাকে যেটা ইয়ে করছে, আমার ক্যারিয়ারে দেখেন আমার যেই জায়গাটাতে আমার আসা সম্ভব না, সেই জায়গাটাতে কিন্তু আমার লিডার কিন্তু সাকসেস। আমি বলবো যে আমাদের বাংলাদেশে যত লিডার আছে, যত ইয়ে আছে, আমরা কি মনে করি যে আমরা আমাদের মানে যারা আছে আমাদের টিমে যারা আছে, তারা যদি আমাকে ভালো বলে তাইলে আমি হ্যাপি, আমি ভালো। কিন্তু আমরা কিন্তু খারাপ শুনতে চাই না। হ্যাঁ, আমি কিন্তু প্রথম ধরেন এরকম বলতাম যে স্যার আমাকে এত ইয়ে করতেছে, এত টর্চার করতেছে, এত ইয়ে করতেছে, এইটা হইতো। কিন্তু একটা জিনিস আমার ছিল যে না, আমি যেই কাজটা করার জন্য আসছি সেখানে আমি রাজ করব, সেখানে আমি মানে আমাকে টিকে থাকতেই হবে। দেখেন এটার জন্য আমি যে জিনিসটা করছি, আমি যখন 13 সালে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে আমাকে দিল, আমি কিন্তু সফটওয়্যারের সও জানি না। ওই সময় আমাকে দেওয়ার পরে আমি একবার 13তে আসার পরে কিন্তু আমি পালিয়ে চলে গেছিলাম কিন্তু বাসায়। আমি আর চাকরি, আমার টিমের আমার এক জিএম স্যার ফোন দিয়েছে যে আলামিন কী ব্যাপার, আপনি চাকরি করবেন না? তো আমি বলছি যে না স্যার, আমি ঢাকায় আসলে চাকরি করবো না। হ্যাঁ, তো যাই হোক, পরে অনেক হিস্ট্রি পরে স্যার আবার ফোন দিচ্ছে আমাদের মানিকগঞ্জে, যে আমার বাসা তো মানিকগঞ্জ ছিল, আর ওই যে ফ্যাক্টরির অনেক ম্যানেজার আমাদের মানিকগঞ্জে বাসার কাছে থাকতো, তো ওনাদেরকে ফোন টোন দিয়ে আমাদেরকে ইয়ে করলো। আমি পরে আমার বাবার সাথেও ডিসকাস করলাম, তো বাবা বললো যে দেখো তুমি যেটা ভালো মনে করো আর কি। হ্যাঁ, তো তখন আমি আবার, এটা হলো বৃহস্পতিবার দিনের ঘটনা, তো পরে আবার শনিবার দিন আমি আবার চলে আসলাম। তো যখন দেখেন একটা থিংস হলো যে যখন আমি চলে আসছি সেকেন্ড টাইম, তখন কিন্তু আমি ডিসাইড করছি যে না, আমাকে এখানে রাজ করতেই হবে। ঠিক আছে, আমি সফটওয়্যার টিমের না, তাতে কি আছে। তখন আমি 14,500 টাকা স্যালারি পেতাম, আমার 9,000 টাকা ঘর ভাড়া দিতে হতো, বাকি যে টাকাটা থাকতো সেই টাকা দিয়ে আমার ফ্যামিলি আমি তখন ইয়ে করতাম। আমার অনেক কষ্ট হতো আমার মাসে, আমি এর আগেও একটা এপিসোডে আমি বলেছি, আসলে ওটা আমি রিপিট করছি না। তো আমার এই আপনারা ইয়ে করে একটা ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে মানে 5,000 5,500 টাকা, এই টাকা দিয়ে কীভাবে চলা পসিবল 2013 সালে আর কি। হ্যাঁ, তো ওই সময়টাতে আমি 18,000 টাকা ইনভেস্ট করি আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট শেখার জন্য। দিস ইজ দ্য কি। হ্যাঁ, দিস ইজ দ্য কি। এই যে আমরা কিন্তু এখন এই নিজের প্রতি যে ইনভেস্টমেন্টটা করতে হবে, এই ইনভেস্টমেন্টটাতে কিন্তু আমরা যাই না। আর সবসময় যে টাকাই যে ইনভেস্টমেন্ট, এটা কিন্তু না। টাইম ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এই যে আপনি বললেন যে আপনার লিডার আপনাকে টর্চার করছে, আপনার স্যার আপনাকে টর্চার করছে, মানে ইন এ গুড সেন্স, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি দর্শকদের বলছি। সন্ধ্যার পরে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা কতক্ষণ পর্যন্ত কাজ করেছেন, কতক্ষণ হাসি মুখে ছিলেন, কতক্ষণ না খেয়েছিলেন, কত ডিফিকাল্ট ছিল এই জার্নিটা? ওকে, এটা আসলে আপনি মানে খুব ভালো বলেছেন যে এটা আসলে মানে বলতে যতটা ইজি, কিন্তু এটা আসলে মানে এক্সিকিউশনে এটা অনেক টাফ ছিল। বাট দেখেন এখানে আসলে আমরা যে এই ফ্যামিলিটাও বলি, আমি কিন্তু আমার ফ্যামিলির সাথেও কিন্তু আমার একটা মানে কমিটমেন্ট ছিল। ফ্যামিলির সাথে এরকম ইয়ে ছিল, আমি যে আমার ফ্যামিলিকে সময় দিতাম না এইটাও না, আমার ফ্যামিলিকে সময় দিতাম। হ্যাঁ, আমি সপ্তাহে একদিন, মাসে এরকম একদিন ধরেন কোথাও যাওয়া, এইভাবে ধরেন আমার টাইমটাকে আমি ধরেন মানে ইয়ে করে নিয়েছি। আর আপনার চেষ্টাটা আসলে মানে আপনি ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ড্রিমের সাথে আপনার ইয়েটাকে আপনি অ্যালাইন না করতে পারবেন। এখন আমার ড্রিম তো ছিল মানে অনেক বড়, অনেক দূর যাওয়া,
দ্যাটস ওয়াই আমাকে তো ওই পরিশ্রমটা তো আমাকে নিতেই হবে। এখন দেখেন, আমি যদি চাই যে আমি অ্যাথলেটিকে ধরেন আমি ফার্স্ট হব, ঠিক আছে, কিন্তু আমি ধরেন প্রতিদিন আমি প্র্যাকটিসটা করতেছি না, হ্যাঁ, আমি কি কখনো ওই জায়গাতে যেতে পারবো? আমি যদি হার্ডওয়ার্ক না করে আমি যেতে পারবো না। তাহলে আমি দৌড় প্রতিযোগিতায় যদি আমি ফার্স্ট হতে চাই অলিম্পিকে, তাহলে আমাকে কিন্তু প্রতিদিন ওই পরিমাণ দৌড়াতে হবে, অনেক কষ্ট করতে হবে। তো যেহেতু আমার ড্রিমটা ছিল ওই জায়গাতে যাওয়া, মানে ওই রকম ভিশন ছিল, এই জন্য আমি আমার ফ্যামিলির সাথে ওই জিনিসটা কম্প্রোমাইজ করে নিয়েছি। আমার ফ্যামিলিকেও আমি বুঝিয়েছি, ফ্যামিলিও আমাকে অনেক সাপোর্ট করেছে। তো এই জন্যই আমার জন্য আসলে মানে একটা মানে সহজ হয়েছে। তারপরেও যেটা বলবো যে আমি অনেক সময় আমার খারাপ লেগেছে, অনেক সময় আমি ফ্রাস্ট্রেশনে গিয়েছি, কিন্তু ওই যে আমি আমার কমিটমেন্টে ধরেন আমি অটুট ছিলাম। আমার খারাপ লাগলেও আমি ওই কাজটা করতাম, খারাপ লাগলেও করতাম। একটা সময় এরকম হয়েছে যে আমার খারাপ লাগলেও আমি করতে করতে আমার ওই খারাপটা আর এখন আর লাগে না। আপনার হ্যাবিট, ওই যে হ্যাবিট, যেটা আপনি যখন হ্যাবিটে নিয়ে আসতে পারবেন তখন দেখবেন যে হ্যাবিটই আপনাকে পরিচালনা করবে। আপনার আর তখন মানে ইয়ে হবে না। তো এই এখন আপনি যদি বলেন যে এটা আসলে ধরেন আমার একটা হ্যাবিটই হয়ে গেছে, হ্যাঁ, আমার লিডার আমাকে ওই জিনিসটা আমার মানে হ্যাবিটে নিয়ে আসতে পারে। এনি এক্সট্রিম সিচুয়েশন, যে আপনাকে এত কাজ দিয়েছে, এত কাজ দিয়েছে এবং এত রকমের টাফ ভাবে আপনাকে বলা হচ্ছে যে করতে হবে, মাস্ট ডেলিভার, টাফেস্ট থিং ইউ হ্যাভ ফেসড, ডিমান্ড, রিকোয়ারমেন্ট, ডেলিভারি, কোনো কিছু মনে পড়ে যে দ্যাট রিয়েলি ড্রোভ ইউ ক্রেজি এবং ইউ গট দ্য রিওয়ার্ড, এনিথিং অ্যাজ সাচ একটু যদি শেয়ার করতেন। আচ্ছা আচ্ছা, কেননা আমরা আসলে তো রিওয়ার্ড খুঁজি, যেটা বলছিলাম, বাট এর পিছনে জার্নিটা কেউ দেখতে চায় না, আমি সেটাই শুনতে চাই। যেমন স্যার আমাকে প্রথম দিনই যে টর্চারটা করছে সেটা দেখেন, যে স্যার আমাকে সফটওয়্যার টিমে ইনক্লুড করে দিয়েই আমাকে বলছে যে আজকের মধ্যে ওনাকে ডাটাবেস দেখায় দাও, আলামিন আমাকে কালকে ডাটাবেসে করবে, ডাটাবেসে কালকে থেকে কাজ করবে। দেখেন ডাটাবেস মানে MS SQL, যেটা আমাদের মানে প্রোগ্রামিংয়ের ভাষা, যেটা ব্যাক এন্ডে যে ডাটাবেস, বিভিন্ন ধরনের ডাটাবেস আছে, ওরাকল, MS SQL, ঠিক আছে। তো এরকম, তো ওই ডাটাবেস আজকে ওরে দেখায় দাও, কালকে ও কাজ করবে, হ্যাঁ। তো ওই সময় মানে আমার মানে একজন মানুষের কেমন স্ট্রেস হতে পারে, আমি আমার ওয়াশরুমে গিয়ে আমি তখন কান্না করে আসছি, কান্না করে চোখ টোক ধুয়ে তারপরে ধরেন আবার আসছি আমি এসে, আমি কাজ করছি, হ্যাঁ। যখন আমাকে বুঝাইছে, দেখেন আমি কিন্তু ওই একদিনে আমি কিন্তু অনেকটা মানে বুঝতে পারি নাই, কিন্তু বাট আমি চেষ্টা করছি, আমাকে যারা আমার সিনিয়র ছিল তারা আমাকে গাইড করছে, বোঝাইছে, করছে, চেষ্টা করছি, আমি পরের দিন স্যারকে যতটুকু পারছি ততটুকু ব্রিফ করছি। এইখানে দেখেন মানে লিডারের যে একটা স্ট্র্যাটেজি, যেটা আমরা কিন্তু অনেকেই জানি যে ডায়মন্ড তৈরি হয় যে প্রেশারে, যেটা বলি যে প্রেশারে, তো এটা আমরা অনেকে জানি, কিন্তু ধরেন আমরা আসলে অ্যাপ্লাই করি না। আমরা লিডার যারা আছি তাদের কিন্তু অনেক বড় দায়িত্ব, আমাদের আন্ডারে যারা আছে, আপনি যদি আপনার আন্ডারে যারা আছে তাদেরকে যদি আপনি প্রেশার ক্রিয়েট না করেন, প্রেশার না দেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ডায়মন্ড পাবেন না। হ্যাঁ, ডেফিনেটলি লিডার মানে যে শুধু প্রেশার সেটা আমি বলছি না। লিডার মানে তাকে গাইড করতে হবে, প্রেশার দিতে হবে, তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাকে পানিশ করতে হবে, ঠিক আছে, মানে পানিশমেন্টও কিন্তু থাকতে হবে। যদি ওইটা যদি না থাকে তাহলে মানে হয় না, আমরা যেটা দেখি যে মানে বাবার আদরের সন্তান নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, ঠিক ওই রকম লিডারের আদরের মানে টিম প্লেয়ার মানে নষ্ট হয়ে গেছে, এইরকম ধরেন আমাদের সিচুয়েশন হয়ে যাবে আর কি। সো তার মানে এই ধরনের অ্যাসিড টেস্টে যারা আসলে উতরে যায়, টিকে যায়, তারা অ্যাকচুয়ালি ইভেনচুয়ালি রিওয়ার্ডেড হয় এবং লং রানে গিয়ে একটা রিকগনিশন পায়। সেরকম একটি জার্নি 2020 সালে আপনি আইবস, আকিজ আইবস লিমিটেডের একটা সুযোগ পেলেন এবং সেখানে কো-ফাউন্ডার হলেন, এবং সেখান থেকে আজকে অলমোস্ট 4 বছরের জার্নি হয়ে গেল। একটু যদি জানতে চাই যে এরকম একটা চ্যালেঞ্জিং ক্যারিয়ার অ্যান্ড প্রফেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি, এভার চেঞ্জিং, এভরিডে, ChatGPT এখন সবার ঘুম হারাম করে দিয়েছে, এরকম একটা টাফেস্ট সিচুয়েশন অ্যান্ড কন্ডিশন অ্যান্ড এনভায়রনমেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রি, লাস্ট 4 বছরের জার্নিটা কেমন ছিল? ওকে, লাস্ট 4 বছরে যেটা হয়েছে, এই যে আমরা 2020-এর শেষের দিকে 21-এর শুরুতে যে আমরা ধরেন আইবসটা মানে ফর্ম করলাম, এটা শুরুতে দেখেন একটা জিনিস যেটা ছিল আমাদের মানে লিডারের, ওইখান থেকে আমি আসলে আসি জার্নিটাতে, যে লিডার কি করতে হয়, তার মানে এমপ্লয়ীদেরকে কিন্তু ট্রাস্ট করতে হয়। যেই ট্রাস্টের জায়গাটা, আমার লিডার আমাদের 4 জনকে এই ট্রাস্ট করার মতো পর্যায়ে আমাদেরকে নিয়ে আসছে, সে যে আমাদেরকে দিয়ে এই একটা ইন্ডাস্ট্রি দাঁড় করাবে, এটা কিন্তু সে আমাদেরকে আগে বলে নাই, কিন্তু তার ভিশন কিন্তু আরও অনেক আগেই ছিল।
সে তার সাথে কিন্তু আরও অনেকেই কাজ করছে, কিন্তু অনেকের থেকে সে ফিল্টার করে 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 এই 4 জনকে সে বাছাই করেছে আর কি, ঠিক আছে। তো এটা দিয়ে যখন নাকি মানে সে শুরু করলো, ওই যে টর্চারের যে কথাটা বললাম, সেই টর্চার কিন্তু আমার লিডার কিন্তু এখনও 4 বছর পরে আজকেও কিন্তু আমার লিডার সেই আমাকে কিন্তু সেই টর্চারটা করছে। কারণ কি টর্চারটা করছে? আমাকে গ্রো করানোর জন্য, আমার আইবসকে গ্রো করানোর জন্য, ঠিক আছে, নট কোনো পার্সোনাল কোনো হ্যাঁ, রাইট। তো এইটাতে যে এই যে আমি মানে ল্যাঙ্গুয়েজটা টর্চার বলতেছি, কিন্তু আসলে এই জিনিসটা মানে ডিপেন্ড করবে আমার লিডারের সাথে আমার গোলটা কতটুকু অ্যালাইন আছে। হ্যাঁ, আমি আসলে আমার লিডার দেখতেছে যে বাংলাদেশে বা ওয়ার্ল্ডে আকিজ আইবস লিমিটেড একটা টপ র্যাঙ্কিংয়ের একটা আইটি কোম্পানি হবে, ইন্ডাস্ট্রি হবে। হ্যাঁ, এটা আমার লিডার ড্রিম দেখতেছে। তো এখন আমার ড্রিমটা যদি ওইভাবে অ্যালাইন না হয়, তাহলে তো আমি ওই লিডার যেটা বলতেছি সেটা আমি নিতে পারবো না আসলে। ট্রু। তো এইখানটাতে যেটা হয়েছে, আমার লিডার আমাদেরকে শিখাইছে যে ফেল ফাস্ট। আমরা আইবসের দেখেন এই যে শুরুতে এই 3 বছর 3.5 বছরের যে জার্নিটা, এই জার্নিতে আমরা ফার্স্ট 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা 3টা প্রোডাক্ট লঞ্চ করেছি। 3টা প্রোডাক্ট না, অ্যাকচুয়ালি আসলে 5টা প্রোডাক্ট করেছিলাম আমরা, 2টা প্রোডাক্টে অবসলিউট করে দিয়েছি আমরা, মানে 3টা প্রোডাক্ট নিয়ে আমরা বর্তমানে কাজ করছি। তো বাংলাদেশের কোনো সফটওয়্যার কোম্পানির ইতিহাসে আপনি 1 থেকে 1.5 বছরের মধ্যে 3টা প্রোডাক্ট মানে ডেভেলপ করেছে, এটা পাবেন না আপনি। আর এই 3 থেকে 3.5 বছরের মধ্যে 250+ যে কাস্টমার বেস আমাদের আছে, এটাও আপনি বাংলাদেশে কোনো মানে অনেক কর্পোরেট সফটওয়্যার ইন্ডাস্ট্রি করেছেন, বা এমনিও যারা পিওর সফটওয়্যার ইন্ডাস্ট্রি অনেকেই করেছেন, করেছেন, তাদেরও আপনি দেখবেন না যে এত শর্ট টাইমে মানে এরকম একটা ক্লায়েন্ট বেস আছে আর কি। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমি যেটা বলবো, আমি সবসময়ই কৃতজ্ঞ আমার লিডারের কাছে। কারণ আমার লিডার আমাকে, আমার কোনো কিছু না থাকা, আমার এডুকেশনাল এই ব্যাকগ্রাউন্ড না থাকার পরেও আমার লিডার আমাকে দিয়ে মানে করিয়ে দেখিয়েছে যে একজন মানুষের স্কিল কম থাকলেও তার যদি উইল থাকে, তাহলে একজন মানুষকে কত দূর নিয়ে যাওয়া যায়, কত দূর যেতে পারে, কত দূর সে যেতে পারে। এইটা ধরেন আমার লিডার আসলে ধরেন প্রুফ করেছে আমার লাইফ থেকেই ধরেন আসলে মানে এক্সাম্পলটা পাবেন। ইভেন এখনও যদি আমাকে মানে যেই দায়িত্বটা আমার লিডার আমাকে দিচ্ছেন, সেই দায়িত্বটাই আমি মানে 100% মানে চেষ্টা করছি করার জন্য, বাট 100% পাচ্ছি না। 100% আমি মনে করি যে কোনো মানুষের পক্ষে আসলে পারা সম্ভব না। আমার লিডার যেই জিনিসটা আমাদেরকে সবসময় শেখায় সেটা হলো যে 80-20 রুলস। 80% যদি আমি পারি, তাহলেই ধরেন আমার মানে এনাফ হবে। কারণ আমরা আসলে 100% মার্ক নিয়ে কেউ কোম্পানিতে জব করে না, মানে কোম্পানিতে কেউ মানে রিক্রুট হয় না। সবাইকে 100% মার্ক নিয়ে কোম্পানিতে রিক্রুট হয়, সেটা হয় না। তাহলে আমরা কাজের ক্ষেত্রে কেন 100% করি? এটা আরেকটা মিথ যেটা আছে, আমরা অনেক সময় কোনো কাজকে 100% করতে চাই বিধায় সেই কাজটা আমরা আর করতেই পারি না। ঠিক আছে, একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন করতে চাই পজিটিভলি। সেটা হলো যে আমরা সবাই লিডারের অফকোর্স অ্যাপ্রিসিয়েশন করি, প্রশংসা করি, করতেই হবে, বিকজ হি ইজ দ্য গাইডিং, হি ইজ দ্য ড্রিম মেকার। ওকে, কিন্তু সব লিডার কি সবাইকে ট্রাস্ট করে? আচ্ছা, এইখানটাতে যেই জিনিসটা বলবো, আসলে সব লিডারও হয়তো সব এমপ্লয়িদেরকে ট্রাস্ট করে না, আমাদের বাংলাদেশের যদি সিচুয়েশন যদি বলি। আবার লিডার ট্রাস্ট করতেছে, সেই ট্রাস্টের মানে ট্রাস্টটা রাখতেছে না এমপ্লয়িরা। এইটা দুইটা সিচুয়েশন ধরে। কিভাবে ট্রাস্ট করেছে, মানে কিভাবে আপনারা বুঝছেন যে আপনাদেরকে ফুললি ট্রাস্ট করেছে? আচ্ছা, আচ্ছা, ওকে, এক্সাম্পল যেটা দিই, এই যে লিডারের সাথে যে আমার সম্পর্কটা, লিডার যে আমাকে ভালোবাসে, আমাকে যে ট্রাস্ট করেছে, এইটা কিন্তু বিল্ডই হয় মানে কাজের মাধ্যমে, আপনার অ্যাটিটিউডের মাধ্যমে। ঠিক আছে, আপনাকে যে দায়িত্বটা দিচ্ছে, সেই দায়িত্বটাকে আপনি কতটুকু সিরিয়াসভাবে নিচ্ছেন, দায়িত্বটা আপনি কতটুকু ডেলিভারেবল করতেছেন দায়িত্বের সাথে, এইটার মাধ্যমে কিন্তু আসলে রিলেশন হয়। আরেকটা জিনিস আমি আপনাকে ইন্টারেস্টিং শেয়ার করি, সেটা হলো আমি আপনার একটা ভিডিও দেখেছিলাম এর আগে, ঠিক আছে, আপনি বলেছিলেন যে ধরেন অনেকে রাত্রি 8টা-9টা পর্যন্ত অফিসে থাকে, কিন্তু আসলে তারা বসকে দেখানোর জন্য করে, ঠিক আছে। তো এই জায়গাটাতে আমি যেটা বলবো, তারা দেখেন, আমিও কিন্তু রাত্রি 8টা, 9টা, 10টা, 12টা, 1টা পর্যন্ত ধরেন কাজ করতেছি, করতেছি, কিন্তু আমার পার্সপেক্টিভ যেটা ছিল, আমার পার্সপেক্টিভ কিন্তু বসকে দেখানোর জন্য ছিল না। ওই যে কাজটা যেটা, সেইটাকে প্রপারলি ডেলিভারি দেওয়াটাই আমার উদ্দেশ্য ছিল। বস আমাকে অ্যাপ্রিশিয়েট করবে কি করবে না সেটা আমি বদারই ছিলাম না। বাট देयर আর সাম ক্যারেক্টারস যারা থাকে শুধুমাত্র শো করার জন্য, রাইট? ডেফিনেটলি ইউ আর নট, দ্যাটস হোয়াই ইউ হ্যাভ বিন গিভেন। সো ট্রাস্টটা কিভাবে তৈরি হলো এবং কিভাবে বুঝলেন যে আপনাদেরকে রিয়েলি ট্রাস্ট করে? এক্সাম্পল আমি যেমন অধিকাংশ কোম্পানি তার লিডারদেরকে ফাইন্যান্সিয়াল ব্যাপারে ট্রাস্ট করে না।
অথরিটি দেয় না, অথরিটি দেয় না, রাইট? সে জায়গায় আপনারা কিভাবে ডিফারেন্ট, কারণ দ্যাট উড সিগনিফাই রিয়েলি আপনাদেরকে ট্রাস্ট করেছে। আচ্ছা, এইটা আসলে মানে ট্রাস্টটা তো আসলে একদিনে তৈরি হয় না। ওই যেটা বললাম যে মানে ছোট 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 মানে ইয়ে থেকে আসলে তৈরি হয়। তো ওই যে যেটা বললাম যে ট্রাস্টের এটা কোনো মানে তেলবাজি করে না, কোনো মানে রিলেশন বিল্ড আপ করার আদার্স কোনো ওয়ে দিয়ে না, কাজ দিয়েই আসলে আপনার মানে যে লিডার আছেন তার সাথে আসলে আপনার যদি মানে বন্ডিংটা তৈরি হয়, এই বন্ডিং আপনার মৃত্যু পর্যন্ত ধরেন থাকবে, মরার পরেও ধরেন এই বন্ডিং থাকবে, ঠিক আছে? সেই বন্ডিং কেউ নষ্ট করতে পারবে। ওই যে আপনি আমাকে একটা কোশ্চেন করেছিলেন না যে আপনাকে কি অন্য কেউ এরকম আপনার বিরুদ্ধে কেউ কাজ করেছে কিনা? হ্যাঁ, অনেকেই কাজ করেছে, কিন্তু করে কিন্তু পারেনি। কারণ কি, আরো অনেক পার্সন আমার হয়ে ধরেন কাজ করেছে, কারণ আমি তাদেরকে সেই সাপোর্টটা দিয়েছি, আমি অ্যাকচুয়ালি কাজ করেছি, আমি কোম্পানিতে আসলেই ভ্যালু অ্যাড করেছি, আমি কোম্পানিতে তেলবাজি করে আমি এই পর্যন্ত আসি নাই। তো যখন নাকি মানে কোম্পানির আরও অনেক পার্সন, আপনি তো ধরেন আমার লিডারকে হয়তো আপনি যে বলতে পারবেন যে আলামিন কাজ করে না, ইয়ে করে না, আপনি আরও আদার্স পিপলকে কি করে আপনি ইয়ে করবেন? কোম্পানির সবাই তো ধরেন আপনার কথা শুনবে না, কোম্পানির সবাইকে তো আপনি মোটিভেট করতে পারবেন না, আপনার দলে নিতে পারবেন না। হ্যাঁ, একটা কোম্পানিতে দুই গ্রুপ থাকে, একটা হলো ধরেন ওই রকম তেলবাজি করা বা ইয়ে গ্রুপ থাকে, আরেকটা ধরেন ইয়ে থাকে, কিন্তু আপনি সবাইকে তো ওইটা করতে পারবেন না। আমার সাথে কেন পারে নাই? ওই একটা কারণে পারে নাই। কখনো কি এরকম হয়েছে, আপনি ট্রাস্টের বলছিলেন, ডেফিনেটলি আমি জানি, আমার মনে হয় যে আপনাদেরকে সেই অথরিটি উনি দিয়েছেন টু সাইন ইভেন অন বিহাফ অফ দি কোম্পানি, রাইট? রাইট, দ্যাট ইজ দি আলটিমেট পুরোপুরি ফাইন্যান্সিয়াল যে এটা, সেটার জন্য ধরেন উনি আমাদেরকে অথরিটি দিয়েছেন। দ্যাট শোজ দিস ইজ দি রিয়েলি। আচ্ছা, অনেক সময় যেটা হয় কর্পোরেটে যে আমি কাজ করলাম, আমার ক্রেডিট আর একজন নিয়ে প্রেজেন্ট করছে, কখনো কি আপনার ক্ষেত্রে হয়েছে এরকম? আমার ক্ষেত্রেও এরকম হয়েছে, বাট এরকম হলেও যেই জিনিসটা আমি আরেকটা থিওরি সবসময় ফলো করি, হ্যাঁ, সেটা হলো যে যেই জিনিসটা আপনার হাতে নাই, যেই জিনিসটা আমার হাতে নাই, সেই জিনিসটা নিয়ে আমি খুব বেশি মানে চিন্তা করি না। কারণ যেটা ধরেন আমার ইমিডিয়েট লিডার যিনি, তিনি যদি আমার টপ ম্যানেজমেন্টের কাছে যেয়ে যদি ইয়ে করে, আমার যদি সেই টপ ম্যানেজমেন্টের কাছে যাওয়ার এখতিয়ার না থাকে, তাহলে আমি আসলে ওইটা নিয়ে চিন্তা করে লাভ নাই। যেমন দেখেন, আমি আপনার এখানে আসার আগে মানে এখন কিন্তু হেভি ট্রাফিক, আমার টাইম দেওয়া ছিল 10টায়, হ্যাঁ, আমি 10টায় আসবো, কিন্তু আমি কিন্তু হাতে টাইম নিয়ে আমি কিন্তু অনেক আগে বের হয়েছি। কারণ এই জ্যামের যে রাস্তার জ্যামের এটা কিন্তু আমার কন্ট্রোলে নাই। আমি কিন্তু 10 মিনিট পরে এসে 15 মিনিট পরে এসে আমি কিন্তু আপনাকে বলতে পারতাম ভাইয়া অনেক জ্যাম ছিল হয়েছিল, আপনিও হয়তো ভাবতেন যে হ্যাঁ রাস্তায় অনেক ট্রাফিক এর। কিন্তু আমার যেই জিনিসটা সবচেয়ে বেশি অপছন্দ, যে এই যে মানে মানে এক্সকিউজ দেওয়াটা, তো আমি তো চাইলে একটু আগে বের হতে হবে, আমি কিন্তু আগে বের হয়ে চলে আসছি। তো ঠিক ওই রকম আমার যারা ধরেন এরকম করছে ইয়ে করছে, কিন্তু ওইটা আমার হাতে নাই, আমি তো পারবো না আমার বসকে ধরেন ইয়ে করতে, আমি তাকেও বলতে পারতেছি না, আমার উপরে যে বস আছে তাকেও বলতে পারতেছি না। বাট কেউ যদি তার কাজে ফোকাস থাকে, সেই জিনিসটাকে ঢেকে রাখা যাবে না, যেটা আমার লাইফেও যায় নাই। আমার অনেক কিছু না থাকার পরেও অনলি ফর আমার কাজের জন্যই সেটা সবার কাছে যেমন মানে ফ্লাশ হয়ে গেছে যে না আলামিন। দেখেন আকিজ গ্রুপে আপনি হয়তো জেনে থাকবেন যে আকিজ গ্রুপে এখন 5টা ক্লাস্টার হয়েছে। যারা আকিজ গ্রুপে আগে ছিল তখন সবাইকেই আমরা, যেহেতু আইটি সেন্ট্রাল আইটি ছিল, সেন্ট্রাল সফটওয়্যার ছিল, আমরা সবাইকে সাপোর্ট দিতাম, সবগুলো বিজনেস কনসার্নকেই। তারা কিন্তু এখন অন্য ক্লাস্টারে চলে গিয়েছে। এখনও দেখা হলে সেই দিনও একদিন লিফটের মধ্যে অন্য হেড অফ অডিট, হ্যাঁ, অডিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অন্য ক্লাস্টারের, তিনি লিফটের মধ্যে সবার সামনে বলতেছেন যে আলামিন আপনি যে কাজগুলো করছেন এজন্য আমরা মানে এখনও সেই জিনিসগুলো মানে চালাচ্ছি, খুব ভালো লাগতেছে আলামিন, আপনি খুব ভালো কাজ করতেন। এই যে একটা মানে অ্যাপ্রিসিয়েশন করা, এই যে একটা এই জিনিসটা কিন্তু মানে মানুষের মানে মনের দিক দিয়ে কিন্তু অনেক শান্তি দেয় আমাকে। ক্লাস্টার মিন্স অ্যাকচুয়ালি ভিন্ন কোম্পানি, মানে এখন যেটা মানে গ্রুপের 5টা ভাগ হয়ে গেছে। যে এই যে ক্যারিয়ার, আপনার যে ক্যারিয়ারে ট্রিমেন্ডাস গ্রোথ হয়েছে, রাইট? ট্রিমেন্ডাস গ্রোথ হয়েছে, এর পিছনে আপনি কয়েকটা কারণ আপনি বললেন যে উইল না থাকলে চলবে না, ফিক্স মাইন্ডসেট হলে চলবে না। আচ্ছা, অনেক মানুষের এখন তো উইল পাওয়ার নেই, তাদেরকে কি আপনি রিক্রুট করেন? তাদেরকে কিভাবে আপনি দেখেন? আচ্ছা, আইবসের জার্নি থেকেও যে আমি যেটা বলছি যে আমাদেরকে আমাদের যে লিডার শেখ জসিমউদ্দিন স্যার, উনি আমাদেরকে ধরেন অল অথরিটি আমাদের দিয়ে দিয়েছেন, এবং আমাদের ধরেন রিক্রুটমেন্ট থেকে শুরু করে এভরিথিং ধরেন আমরা করি। তো আমরা এই মানে 3 বছর 3.5 বছরে যেই রিক্রুটমেন্টগুলো করেছি, অনেক রিক্রুটমেন্ট করেছি, অনেক মানে মিড লেভেল, টপ লেভেল, জুনিয়র লেভেল, সব লেভেলে রিক্রুটমেন্ট করেছি। তো এইখানটাতে
প্রতিনিয়ত ধরেন লার্নিংয়ের মধ্যে দিয়েই আমরা আছি, কারণ আমরা তো ধরেন ছিলাম ডেভেলপমেন্টে, ওইখান থেকে ধরেন একটা বিজনেসের ইয়ে করতেছি, ডেফিনেটলি আমাদের অনেক লার্নিং করতে হয়েছে। আর ওই যেটা বলছি যে স্যার আমাদেরকে শিখাইছে যে ফেল ফাস্ট, হ্যাঁ, মানে কোনো জিনিস নিয়ে আমরা অ্যানালাইসিস প্যারালাইসিস করি না, এটা আসলে যত দ্রুত আসলে মানে ইয়ে করে নিয়ে তারপর দেন সেটা ভুল হলে সেটাকে আমরা রিকভার করার জন্য চেষ্টা করছি। প্রথম দিকে আমাদের অনেক রিক্রুটমেন্টে ধরেন অনেক ভুলও হয়েছে, ইয়ে হয়েছে। এরপরে আমরা আস্তে আস্তে যেটা শিখলাম যে না, মানে স্কিলের থেকে আসলে উইলটাকে আমরা প্রায়োরিটি দেওয়া শুরু করলাম। একজনের যদি অনেক বেশি স্কিল থাকে, অনেক বেশি এডুকেটেড থাকে, তার যদি উইলটা না থাকে, সেখানে আসলে আমরা তাকে রিক্রুট করি না। কারণ আমরা যেটা দেখছি যে ওর যদি স্কিল না থাকে, উইল থাকে, স্কিলটাকে আমি গড়ে নিতে পারবো। আর আমরা আরেকটা কনসেপ্টে বিশ্বাসী, সেটা হলো বিল্ড দ্য পিপল। ঠিক আছে, এই বিল্ড দ্য পিপল মানে স্যার, আমার যে লিডার জসিম স্যার কিন্তু আমাদেরকে কিন্তু বিল্ড করছেন, আমাদের 4 জনকে কিন্তু বিল্ড করছেন। আমি কিন্তু শুরুতে কিন্তু এই স্কিল ছিল না, এই ক্যাপাবিলিটি আমার ছিল না। আমাকে কিন্তু দীর্ঘ মনে করেন যে 18 বছর এখন আমার চলতেছে, তা 18 বছরের আগে যদি 3 বছর আপনি বাদ দেন, তাহলে এই টাইমটা কিন্তু সে আমাকে বিল্ড করছে, দেন আমাকে একটা মানে কোম্পানিতে দায়িত্ব দিয়েছেন, হ্যাঁ দায়িত্ব দিয়েছেন। তো এই যে বিল্ড করা, এই বিল্ড করে এটার থেকে আমরা মানে অনেক বেনিফিটও পেয়েছি। আমরা দেখেছি যে মানে অনেক সিনিয়র লোক মানে লোকের চেয়ে আমরা যখন যদি জুনিয়র নিয়ে তাকে যদি আমরা গ্রুমিং করে তাকে আমরা ইয়ে করি, সেটাতে আমরা মানে মানে অনেক তাদের লাইফেও আমরা অনেক ইম্প্যাক্ট ফেলতে পারছি, আমাদের আইবসেও অনেক ইম্প্যাক্ট পড়েছে। কারণ ওই যে ইম্প্যাক্টটা তো আপনি বুঝতেই পারতেছেন যে এত মিড লেভেলের এমপ্লয় দিয়ে আপনার 1.5 বছরে এই 3-5টা প্রোডাক্ট ডেভেলপ করা কখনো পসিবল না। তো এই জায়গাটাতে আমরা মানে উইলের দিকে আমরা সবসময় মানে বেশি ফোকাস দিয়ে থাকি। যেটা আপনি বলছিলেন যে অনেক বেশি এক্সপেরিয়েন্স মানুষের চেয়ে ফ্রেশ বা একটু কম এক্সপেরিয়েন্স, কিন্তু তার মাইন্ডসেট ওপেন, তার উইল পাওয়ার বেশি, তাহলে আপনার তো কষ্ট বেসিক্যালি সেভ হচ্ছে, মানে ইনফ্যাক্ট, কারণ তাকে আপনি ডেভেলপ করছেন অন দ্য রান ডিউরিং দ্য জার্নি, ভার্সাস একজন ব্যক্তি 10 বছর এক্সপেরিয়েন্স, 15 বছর এক্সপেরিয়েন্স, তাকে তো অনেক টাকাও যেমন দিতে হবে একদিক, আরেকদিকে যেটা অনেকে কিন্তু অনেক লাগেজ মেন্টালি নিয়ে আসে। সো এগুলোর ব্যাপারে আপনার কোনো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স যে ভেরি সিনিয়র বাট ইউনো নট, আমরা যে বলি নট কোচেবল, তাকে অ্যাকচুয়ালি গাইড করলেও বলে না আমি তো এভাবেই করে আসছি, এটা এভাবেই হয়ে আসছে, ওয়াই দিস ওয়ে? আপনার এক্সপেরিয়েন্স কি বলে? না, এটার ধরেন কিছু ব্যাড এক্সপিরিয়েন্সও আছে। তো এটা থেকে যেটা ওই যেটা বলবো, যদি নট কোচেবল যদি হয়, এরকম যদি হয়, তাকে আমরা মানে শুরুতেই যদি এটা যদি বুঝতে পারি, সে মানে যতই মানে ভ্যালুয়েবল পার্সন হোক কি হোক, আমরা তাকে আসলে মানে রিক্রুট করিই না এখন। একদমই রিক্রুট করেন না, একদমই। যদি আমরা কোনোভাবে, আমরা এখন ধরেন রিসেন্টলি যেই মানে ইয়েগুলো নিচ্ছি, আমরা সাইকোমেট্রিক টেস্ট করে, তারপর আরো বিভিন্ন ধরনের ধরেন টেস্ট করে বিভিন্ন ইয়ে নিয়ে তারপরে আমরা নিচ্ছি। ঠিক আছে, মানে আপনারা ফোকাস করেন না তার কি সার্টিফিকেট আছে, এগুলা তার কি গ্রেড আছে, আপনারা ফোকাস করেন তার অ্যাটিটিউড, রাইট, তার মাইন্ডসেট, এবং সে আসলে শিখতে আগ্রহী কিনা, আপনারা বিভিন্ন অ্যাসেসমেন্ট করে। কেননা 30 মিনিটের একটা ইন্টারভিউতে আসলে তো এই ধরনের ভ্যালু বেসড বোঝা সম্ভব না। না, ও এইটা যেটা করি, এটা যদি ধরেন আপনি মানে একটু আপার লেভেলে যদি কাউকে নেওয়ার জন্য চেষ্টা নেই, তাহলে যেটা করি আমরা আসলে ইন্টারভিউটা মানে কয়েকটা সেশনে আসলে আমরা ইয়ে করি। একদিনে আসলে আমরা এখন ডিসিশন নিয়ে নিচ্ছি না আর কি। কিভাবে? কারণ একদিন ধরেন তার সাথে এমনি আমরা জাস্ট আলাপ করছি, চা খাচ্ছি, ইয়ে করতেছি, তারপর এরপরে ধরেন আমাদের একটা ইনফর্মাল কনভারসেশন, হ্যাঁ ইনফর্মাল কনভারসেশন, যা শুধু তাকে বোঝার চেষ্টা করতেছি যে সে মানে আগের অর্গানাইজেশনে কিভাবে ভ্যালু অ্যাড করেছে, তারপর সে কিভাবে তার টিমটাকে সে পরিচালনা করছে, তারপর আগের কোম্পানিতে যে ছিল সেখানে তার কি ভিশন ছিল। হ্যাঁ, এখন এখানে আমরা যে কাজগুলো করতেছি, এই কাজগুলো তাদেরকে ধরেন একটা কাজের কথা বললাম, সে কিভাবে সেটার সলিউশনটা নিয়ে চিন্তা করতেছে, কিভাবে করা মানে সে করতে পারে, তারপর তার আমাদের এখনকার এই টিম আছে, টিম মেম্বারদের ক্যাপাবিলিটি এই আছে, এই টিম মেম্বারের ক্যাপাবিলিটি দিয়ে সে কি করতে পারবে, এখানে কোন ধরনের লোক সে চাইতেছে, এই এভরিথিং মানে তার থেকে সেই আইডিয়াগুলো আমরা নেই যে সে আসলে কিভাবে এই থটগুলো চিন্তা করতেছে। এইভাবে করে আসে যে তখন আসলে কতটুকু সে হেল্পফুল, কতটুকু সে কি তার জেডির মধ্যেই সীমাবদ্ধ থাকে কিনা। ঠিক আছে, একটা যেটা বলবো যে আকিজ গ্রুপ কিন্তু ইটসেলফ একটা মানে ব্র্যান্ডেড কোম্পানি। সে ধরেন আকিজ গ্রুপ একটা ব্র্যান্ড, সেটা একটা ইস্টাবলিশ একটা কোম্পানি, বাট আকিজ আইবস লিমিটেড কিন্তু এটা কিন্তু ইস্টাবলিশ একটা কোম্পানি না। এটা আমরা অ্যাজ এ মানে 4 জন মিলে এইটা শুরু করেছি। এটা অ্যাজ এ স্টার্ট আপের মতো করেই আমরা আসলে দেখি। ঠিক আছে, স্টার্ট আপের মতো করে আমরা গ্রো করার জন্য চেষ্টা করতেছি। তো সেইখানে যদি আমরা ফিক্সড মাইন্ডসেটের লোক যদি নেই,
তাহলে এটা আমাদের জন্য আসলে অনেক টাফ হয়ে যাবে, ঠিক আছে? ইভেন আমরা কোম্পানি যখন শুরু করছি তখন আমরা চেয়ার টেবিল টিয়ে এগুলো ধরেন আমরাও পরিষ্কার করতাম, আমরাও ধরেন চেয়ার টেবিল এনে চেয়ার টেবিলগুলো এলোমেলো থাকলে করছি, মানে আমাদের ওই রকম ধরেন পিওন এফোর্ট করার মতো ধরেন ছিল না, একজন মাত্র অফিস স্টাফ ছিল, ঠিক আছে? ফ্যান্টাস্টিক। তো এইভাবে করে আসলে আমরা এটা আপনারা আসলে একটা ওনারশিপ তৈরি করেছেন এবং একটা কোম্পানি কালচার আপনারা তৈরি করেছেন যে ট্রাস্ট, সাপোর্ট ইচ আদার, লার্ন ফ্রম দ্য মিস্টেক, ফেইল ফার্স্ট, যেটা আপনি বলছিলেন, ডিউ ক্রেডিট দিচ্ছেন ডেফিনেটলি জসিমউদ্দিন স্যারকে। আমি একটু জানতে চাই যে আপনার পার্সোনাল ড্রিম কি, এই যে 18 বছরের একটা অলমোস্ট 18 ইয়ার্স একটা জার্নি, এবং যেখান থেকে আপনি আজকে যে অবস্থানে এসেছেন, আমি নিশ্চিত যে দিস ইজ নট দি টপ, there are much more thing you want to achieve. Right. Let's talk about what is your dream, what it looks like. এটা যদি বলি তাহলে মানে একটাই ড্রিম, সেটা হলো যে মানে এই মানুষের জন্য এমন কিছু করে যাওয়া যেটার জন্য নাকি ধরেন আমি যদি মানে পৃথিবীতে নাও থাকি, মানুষ যাতে অ্যাটলিস্ট মানে বলতে পারে যে না কিছু কন্ট্রিবিউশন করে গেছেন উনি, ঠিক আছে? এই যে আমরা দোয়া চাই, হ্যাঁ, দোয়া কিন্তু আসলে দেখেন, দোয়া কিন্তু আসলে মানে চাওয়ার বিষয় না, ঠিক আছে? আমি দোয়া চাইলাম, আপনি আমার জন্য দোয়া করলেন, ঠিক আছে? এইটার চেয়ে হইলো আমি যদি ওই একটা করি, আপনি দেখবেন যে একটের বিপরীতে আপনি আমার জন্য এমন দোয়া করবেন যেটা আমি জানবো না, কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, ঠিক আছে? তো এই যে বেসিক্যালি আমরা যে কাজ করতেছি আইবস লিমিটেড কিন্তু শুধু একটা মানে প্রফিটের জন্য যে কাজ করতেছি আমরা, এটা কিন্তু আমাদের ইনভেস্টরেরও ভিশন না, আমাদেরও কিন্তু ওইটা ভিশন না। আমাদের স্যারের আইবস শুরু করার এক মানে মেইন রিজন ছিল যে আমাদের এতগুলো মানে আকিস গ্রুপের কনসার্নকে যদি আমরা মানে বিজনেস যদি আমরা করতে পারি, ভালোভাবে যদি আমরা রান করতে পারি, যেমন আমাদের আকিস রিসোর্স লিমিটেড বর্তমানে পেপারলেস, ঠিক আছে? তো এই যে এত বড় একটা ম্যাসিভ চেঞ্জ যদি আমরা আনতে পারি, তাহলে আমরা কেন বাংলাদেশে আরও যারা বিজনেস করতেছেন তাদের বিজনেসটাকে কেন হেল্প করতে পারবো না? আর এই বিজনেস হেল্প করার আমরা যে এই এমপ্লয়মেন্টের যেই সুযোগটা করতেছি, যেই এমপ্লয়দেরকে যেই অপরচুনিটিটা দিচ্ছি, মানুষেরই তো, বাংলাদেশের মানুষেরই তো হচ্ছে। তো এই যে একটা মানে অপরচুনিটি ক্রিয়েট করা, এইটা আমাদের ইনভেস্টরের কথা হলো যে কেন আমরা টাটা কনসালটেন্সির মতো এত বড় কোম্পানি হতে পারবো না বাংলাদেশে, হ্যাঁ? তো আমাদেরও ধরেন ভিশন বলেন যে ওই লেভেলের, যে আমরা এইরকম মনে করেন যে বড় লেভেলের একটা মানে আইটি ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি আসলে আমরা আইবসকে দেখতে চাই। কত বছরে আপনারা দেখতে চান? এইটা আমরা আগামী মানে 5 to 10 ইয়ার্সের মধ্যেই আমরা মানে এরকম একটা জায়গাতে আমরা পৌঁছাতে চাই। ইনফোসিস ওয়ান অফ দি আই থিঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান অফ দি লার্জেস্ট। আমাদের দেশ থেকে কেন অ্যাকচুয়ালি আপনি বলেন টাটা কনসালটেন্সি, দেন উই হ্যাভ ইনফোসিস, কোম্পানিজ লাইক দ্যাট স্ট্যাটাস, দ্যাট ক্যালিবার, কেন আমাদের দেশ থেকে ধরনের কোম্পানি তৈরি হয় না? এটা থেকে এটা আসলে অনেকগুলো রিজন থাকতে পারে, বাট আমার যেটা সেটা হলো যে যিনি ফাউন্ডার যিনি আছেন তারও ধরেন ওই ধরনের বিগ মানে থাকতে হবে, ভিশনটা থাকতে হবে। ফাউন্ডারের সাথে যারা এমপ্লয়িরা যারা আছেন তাদেরকেও ওই ভিশনটার সাথে অ্যালাইন হইতে হবে। আমাদের যেটা আছে এই দুইটা জায়গাতে ধরেন কম্বিনেশনের একটু গ্যাপ আছে। এই যে আমি যেটা আপনাকে যেটা বললাম যে আমরা যে জুনিয়রদেরকে যে বিল্ড করে এইভাবে আনতেছি, এটার কিন্তু একটা ব্যাড এক্সপিরিয়েন্সও আছে, কারণ আমরা বিল্ড করতেছি, এরপর দেখা গেলো যে ওই এমপ্লয়টা অন্য কোম্পানিতে চলে যাচ্ছে। সবাই কিন্তু এই কোম্পানি থেকে ওই ড্রিমটা কিন্তু দেখতে পারতেছে না যে না টাটা কনসালটেন্সির মতো অত বড় হবে। আর আমরা যে জিনিসটা ফোকাস করি সেটা হলো যে এই নিচের লেভেল থেকেই উপরের টপ লেভেলে তাকে ধরেন মানে করা, এম্পাওয়ার করা, এই জিনিসটা আমরা যদি ভিতর থেকে যদি থাকে সেটা করার জন্য ট্রাই করি। কিন্তু সে তো নিজে বিলিভ করতেছে না যে না আমি একদিন এই কোম্পানির সিও হব, বা এইরকম আইবসের ধরেন সারা বাংলাদেশে এরকম অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ব্রাঞ্চ থাকবে, সেই একটা ব্রাঞ্চের আমি হেড হব। এই ড্রিমটা তো ধরেন তার মধ্যে হচ্ছে না। যদি তার মধ্যে এই ড্রিমটা না হয় তাহলে কিন্তু সে ওইটার জন্য জাম্প দেবে না। সে দেখবে যে না আমি এনাফ স্কিল করে ফেলেছি, 1 বছর 2 বছর 3 বছর অনেক এনাফ স্কিল হয়েছে, আমি অন্য একটা কোম্পানিতে গেলে আমি ডাবল ট্রিপল স্যালারিতে আমি যেতে পারতেছি, সে ধরেন ওখানে চলে যাচ্ছে। বাট কিছু এমপ্লয় যে আমাদের মানে একদমই যে মানে আমরা পাইনি সেটা বলবো না, আমরা কিছু এমপ্লয়কে আমরা এরকম পেয়েছি যারা আমাদের ওই ড্রিমের সাথেও অ্যালাইন আছে। দ্যাটস ওয়াই আমরা ধরেন ওই সাহসটা করতে পারতেছি যে না আমরা আসলে আইবসকে অত দূর নিয়ে যেতে পারবো। কোনো একটা কোম্পানি আপনি দেখতে পারবেন না যে ফাউন্ডার নিজে বা কোম্পানি ম্যানেজমেন্ট নিজে কোম্পানিকে বড় করতে পারছে। কোম্পানিকে বড় করে কোম্পানির এমপ্লয়িরাই, কোম্পানির ফাউন্ডার এবং ম্যানেজমেন্টরা আসলে ভিশনটা দেখায়। আর এটা কোম্পানির এমপ্লয় যারা, তারা মোস্ট ইম্পর্টেন্ট পারসন, তারা ট্রান্সলেট করে, তারাই আসলে সেটাকে এক্সিকিউট করে, ঠিক আছে? তো এই জন্য আমরাও তাদেরকে মানে ভ্যালু দেওয়ার জন্য চেষ্টা করি।
তারাও আমাদের সাথে মানে যারা অ্যালাইন করতে পারতেছে তাদেরকে নিয়ে ধরেন আমরা কাজ করতেছি, এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। ফ্যান্টাস্টিক। সো অ্যানাদার ক্রিটিক্যাল কোয়েশ্চেন, কোনটাকে বেশি আপনি এনজয় করেন? পজিশন? আপনি সি লেভেলে আছেন, অনেকে সেটাকে জীবনের স্বপ্ন ভাবে। মাশাআল্লাহ, আপনি বাই 18 years you have achieved that. So do you enjoy this power, this position, or what else? অ্যাকচুয়ালি মানে আমি সারা জীবনই ধরেন যেই পজিশনে ছিলাম, ঠিক আছে, সেখান থেকে আমার মানে পজিশনের কোনো ইচ্ছাই ধরেন আমার আসলে ওরকম ছিল না। কারণ আমি দেখেছি যে পজিশনের জন্য যদি আমি যেতে চাই তাহলে কিন্তু আপনি অনেককেই দেখবেন যে পজিশনের জন্য তিনি কিন্তু একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে সুইচ করতেছে। পজিশনে যাওয়াটা কিন্তু অনেক ইজি, কিন্তু আপনি আজকে একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে আছেন, ওইখানে আপনি পারফর্ম করতেছেন না, বাট 3 বছর করার পর আরেকটা কোম্পানিতে যখন যাবেন সে কি দেখবে আপনি 3 বছর ওইখানে করেছেন, আপনিও ডিমান্ড করবেন যে 3 বছর আমি ম্যানেজারে ছিলাম, আমাকে এখন সিনিয়র ম্যানেজার না দিলে আমি যাবো না। ওই কোম্পানি আপনাকে সিনিয়র ম্যানেজারে নিচ্ছে। এই যে একটা সার্ভিস লেন্থের উপর ভিত্তি করে আপনাকে কি করতেছে, একটা পজিশন দিচ্ছে, বাট আপনি কিন্তু ওই পজিশনে যেয়ে ওইখানে কিন্তু আসলে পারফর্ম করতে পারবেন না। তো ওই পজিশনের চেয়ে আমি যে জিনিসটা মনে করি সেটা হলো মানে পারফর্ম করাটাকে আমি মানে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমি আমার লাইফে যেখানেই যেই পজিশনেই বলেন, যেই দায়িত্বটা ছিল আমি ওই দায়িত্বটাকে সবসময় আমি দায়িত্ব পালনে আমি সচেতন থাকতাম সবসময়ই। যেমন আমাকে এখন সেলস অ্যান্ড মার্কেটিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আকিজ আইবস লিমিটেড থেকে যেই মান্থলি যেই সেলসটা আমরা মানে করছি, আমি বলবো আলহামদুলিল্লাহ মানে ভালো করছি। বাংলাদেশের অনেক মানে কোম্পানির চেয়ে, অনেক সফটওয়্যার কোম্পানির চেয়ে মানে আমরা আমাদের যে রেভিনিউটা যেটা এটা অনেক ভালো আসতেছে। তো এই যে যেটা বলবো যে আমি ডেফিনেটলি এটার ক্রেডিট আমার না, এটার ক্রেডিট আমার সেলস টিম যারা আছেন, আমার মার্কেটিং টিম যারা আছেন তাদেরই ক্রেডিট। আমি শুধু তাদের সাথে মিলে কাজ করি, এটাই কম্বাইন্ড টিম, একটা কম্বাইন্ড টিম। আমিও তাদেরকে সেটা ইয়ে করার জন্য চেষ্টা করি। তো এইভাবে করে আমরা যে ইয়ে করছি, তো এই যে আমরা মনে করি যে পজিশনেরটা যদি আমি চিন্তা করি তাহলে যে জিনিসটা ভুল হয়ে যায়, আমাদের লিডারদের যেই জিনিসটা ভুল হয়ে যায়, পজিশন কিন্তু একটা অহমিকার জিনিস, যে আমি এত বড় ছাড়, আমি এত বড় ইয়ে, হ্যাঁ আমি কেন এই কাজটা, জসিমউদ্দিন স্যারের সবচেয়ে ক্লোজেস্ট, হ্যাঁ আমি আমার লিডার যিনি ফাউন্ডার শেখ জসিমউদ্দিন স্যারের আমি একদম ক্লোজলি কাজ করতেছি, ইয়ে করতেছি। তো এই যে জিনিসগুলো হয়, এইটা কিন্তু ধরেন মানে একটা তার লাইফের বাধা হয়ে দাঁড়াবে। যদি কেউ এরকম যদি মনে করে, তখন পজিশনের জালে সে আটকে যাবে। আমি কি মনে করেন যে আমি আজকে আইবসের এইটুকু ইয়ের ধরেন সিএমও হিসেবে আছি, হ্যাঁ, যদি এটা আমরা টাটা কনসালটেন্সির মতো নিয়ে নিতে পারি তাহলে কত বড় অর্গানাইজেশন হবে। তা আমি কেন ওই অত বড় অর্গানাইজেশনের সিএমও হতে পারবো না? আমার ড্রিম তো এইটা না যে আমি ধরেন এই সিএমও এইটুকু ধরেন আমি কোম্পানির সিএমও হয়েছে, আমার লাইফ শেষ, এইটাই আসলে আলটিমেট ওই কোম্পানির। তাহলে তো আসলে গ্রোথটাই থেমে যায়, থেমে যাবে। এটা আপনি যখনই পজিশনে আপনি ফোকাস দিবেন তখনই আপনার গ্রোথ থেমে যাবে। এক্স্যাক্টলি। এটা কয়জন মানুষ বুঝে? দ্যাটস হাউ আই টোল্ড দ্য ক্রিটিক্যাল অ্যাচিভমেন্ট আসলে কোয়ান্টিফাই করা যায় না। অ্যাচিভমেন্ট দিয়েই সবসময় মানুষের জীবনের ফুলফিলমেন্ট আসে না, মানুষের জীবনের হ্যাপিনেস আসে না। আর যদি আসে তাহলে সেই হ্যাপিনেস বেশিক্ষণ থাকে না। কেননা এখন আমি সামথিং আমি অ্যাচিভ করেছি, পরক্ষণে আমার সেই অ্যাচিভমেন্টটা জিরো হয়ে যায়। রাইট, আমাকে আবার নতুন করে জিরো থেকে বিল্ড করতে হবে ফর টুমরো, নেক্সট কাস্টমার, নেক্সট ক্লায়েন্ট। যদি আমাদের হ্যাপিনেস অ্যাটাচড হয়ে যায় তাহলে মুশকিল, রাইট? সো কোনটা আপনাকে সবচেয়ে বেশি হ্যাপিনেস দেয়, কোনটা আপনার সবচেয়ে বেশি পীড়া দেয়? চারিপাশে অনেক কিছুই তো আসলে আপনি যেটা বলছিলেন, উই ক্যান নট কন্ট্রোল, অনেক কিছুই আমার মতো হয় না। সো কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি পীড়া দেয়? সবচেয়ে বেশি যেই জিনিসটা, যে ধরেন আমি তো আসলে ধরেন যেই সেক্টরেই মানে কাজ করতে যাই তখন আমাকে আসলে মানে নিজেকে আসলে প্রুফ করতে হয় যে না আমি আসলে এই জিনিসটা ধরেন এইভাবে আসলে করা যায়। ধরেন একজন যে ওয়েল এডুকেটেড, এই সেক্টর থেকেই যিনি আসছেন, তিনি একটা কথা বললে তার টিম মেম্বাররা বা অন্য যারা আছেন, আদার্স পার্সন যারা আছেন, তারা জিনিসটাকে যতটুকু সহজভাবে নিবে, কিন্তু আমি বললে সেই জিনিসটাকে কিন্তু আসলে অতটা সহজভাবে নিবে না। তো এই জন্য যেটা করতে হয়, ধরেন আমি এখন সিএমও হিসেবে যে দায়িত্ব পালন করছি, আমি ধরেন মার্কেটিংয়ের প্রচুর বই পড়তেছি, আমি বিভিন্ন কোর্স করতেছি। তো এই জিনিসগুলো আমাকে কন্টিনিউ ধরেন ইয়ে করতে হয়, এমনকি একটা জিনিস মানে বোঝানোর জন্য মানুষকে এই রেফারেন্সগুলো দিয়ে আমাকে ধরেন করতে হয়। যেই জিনিসটা হয়তো আমি খুব ইজিলি বললেই, অন্য একটা মানুষ বললেই হয়তো মেনে নেবে, কিন্তু আমাকে সেই জিনিসটা মানে অনেক
মানে এক্সপ্লেইন করতে হচ্ছে, মানে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে তারপর সেই জিনিসটা ধরেন এস্টাবলিশ করতে হচ্ছে। বাট এটাকে আমি খুবই পজিটিভলি নিচ্ছি, কারণ এর জন্য যে জিনিসটা হচ্ছে দেখেন, আমি যদি একটা কথা বললে সহজেই যদি মেনে নিত, তাহলে আমার যে এই যে গ্রোথ, আমার যে এই যে 5টা বই পড়ার অভ্যাস, একটা ট্রেনিং করার অভ্যাস, একটা কোর্স করার অভ্যাস, এই জিনিসগুলো কিন্তু আমার থাকতো না। তো এটা আমি ধরেন আমার এটা যদিও ধরেন আমাকে পীড়া দেয়, কিন্তু তারপরে বলবো আমি এইটা আমার জন্য আশীর্বাদ আর কি, ঠিক আছে। আর আপনি একটা চমৎকার কথা বলেছেন যে এই হ্যাপিনেসের সাথে যদি আমাদের ওয়ার্ক লাইফকে যদি আমরা যদি সবসময় যদি অ্যাটাচ করে ফেলি, তাহলে এটা মানে খুবই মানে ডেঞ্জারাস হয়ে যায় একটা সময়, কারণ সবসময় তো ধরেন অ্যাচিভমেন্ট হয় না, সবসময় ইয়ে হয় না। এই যে আমি যে আজকের পডকাস্টে আমি বলেছিলাম আমার লিডার আমাকে টর্চার করে, তো এই টর্চারটা আমার লিডারকে কিন্তু খুব অল্পতে আপনি খুশি করে ফেলতে পারবেন না। মানে অল্পতেই ধরেন আমি 2-4-5টা কাজ করেছি, করেছি, আমার লিডার আমার উপরে খুব খুশি হয়ে গেছে, এমন না। মানে এইরকম একটা লিডার পাওয়া একজন মানুষের আসলে ভাগ্যের ব্যাপার। তো উনি খুব সহজে খুশি হন না, উনাকে খুশি করাটা খুব সহজ না, যার কারণে যে জিনিসটা হয়েছে যে আমাকে কিন্তু অনেক কিছু অ্যাচিভ করে দেন ওনাকে খুশি করতে হয়েছে। আর ওনাকে খুশি করাটা আমার মানে কাজ ছাড়া আদার্স কোনো কিছু দিয়ে ওনাকে খুশি করা যাবে না, যায় না। সেটা তো আপনার অবজেক্টিভও না, সেটা আমার হলো না। তো এই যে এই জিনিসগুলো আসলে করে, আর এই যে একটা হ্যাবিট যে হয়ে গেছে আসলে, মানে কাজ করা, কাজের মধ্যে করা, ফ্যামিলি লাইফে ফ্যামিলির সাথে বন্ডিং করা, ফ্যামিলিকে ধরেন আমি আলাদাভাবেই বলে দিয়েছি যে তাকে আমি কতটুকু সময় দিব, তার সাথে কখন ঘুরতে যাব। আমি বছরে একবার ধরেন বাইরে মানে দেশের বাইরে না, দেশের ভিতরে ধরেন ট্যুরে চলে যাই। কখনো ফ্যামিলিতে সময় দিতে হলে আমি আমার লিডারকে যদি বলি যে আমার আজকে লিভ লাগবে বা লাগবে, কখনো আমার লিডার আমার মানে লিভ নিয়ে বা এনে আমার মানে ফ্যামিলির ফ্যাসিলিটি নিয়ে কখনো সে কোনো কার্পণ্য করে না। কারণ একটা মানুষ জব করে বা যে জিনিসটাই করে সেটা কিসের জন্য করে, এই আলটিমেট তো এই হ্যাপিনেসের জন্যই করে, ফ্যামিলিকে সুখী রাখার জন্য, তার নিজেকে সুখী রাখার জন্য। তো এইটাকে আমার লিডার ধরেন খুবই প্রায়োরিটি দেয়। তো আমার লিডার যেহেতু আমাকে প্রায়োরিটি দিচ্ছে, আমিও আমার লিডারে যখন আমার কাজের জায়গাটাতে যখন আসে, তখন আমি ধরেন মানে ওইভাবে আমার 100% আমি দেওয়ার জন্য চেষ্টা করি। আরেকটা জিনিস খুবই ভ্যালুয়েবল, যারা অ্যাকচুয়ালি হাই অ্যাচিভার, আমি যেটা শিখেছি ফ্রম জিম রন, কারণ ইউ মাইট নো যে জিম রনের স্টুডেন্ট টনি রবিন্স। জিম রন যেটা বলেন যে ফিলসফি, হোয়াট ইজ দ্য ফিলসফি? Philosophy is the guidepost, most fundamental according to Jim Rohn. So what is your philosophy of life? লাইফের ভিতরে কাজ, সো সবকিছু মিলেই যদি একটু সবকিছু মিলেই আমি যেটা বলবো যে সবসময়ই মানে একটা জিনিসে ফোকাস থাকা উচিত, সেটা হলো যে আপনি যখন যে কাজটা করবেন সেই জিনিসটাতে আপনি ফোকাস থাকেন, সেই জিনিসটা থেকে আপনি হ্যাপি হওয়ার জন্য চেষ্টা করেন, আপনি কাজটাকে ভালোবাসেন। আপনি আদার সাইড থেকে অনেক টক আসবে, অনেক কিছু অনেক কথা আসবে, আপনি কোনোটাকে আসলে কোনো মানে আপনার লাইফে আপনি ঢুকতে দিবেন না। যেমন এই যে এখানে যে গ্লাসটা দেখতেছেন, এই গ্লাসটার ভিতরে দেখেন এখানে যে কিন্তু পানি আছে, তাই না? এই পানি আছে, এখানে যে এই বাকিটুকু যে জায়গাটুকু খালি আছে, এই জায়গাটুকুতে কিন্তু অক্সিজেন কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে, কিন্তু অক্সিজেন কিন্তু দিতে হয় নাই কাউকে। তো আপনার ব্রেইনকে যদি আপনি নেগেটিভ কিছু নেওয়ার জন্য যদি আপনি ফাঁকা রাখেন, তাহলে ওই জিনিসটাতে নেগেটিভ জিনিস আপনার অটোমেটিক্যালি ঢুকে যাবে। তো আপনি সবসময় অলওয়েজ আপনার ব্রেইনকে পজিটিভ জিনিস দেন, আপনি আপনার কাজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করেন, আপনার ফ্যামিলিকে নিয়ে থাকেন, আপনার কর্মকে ভালোবাসেন, তাহলে দেখবেন যে আপনি আসলে ওই মানে আপনাকে অন্য কিছু ডিস্ট্রাকশন করতে পারবেন আর কি। আর লাস্ট যদি আমি বলি, মানে অডিয়েন্সদের উদ্দেশ্যে যদি আমি বলি, তাহলে বলবো যে একটা লিসন আপনি নিতে পারেন যে বি প্রোঅ্যাক্টিভ। আপনি প্রোঅ্যাক্টিভ হন, প্রোঅ্যাক্টিভ হলে আপনার লাইফে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। 7 হ্যাবিটের যে বইটি আছে, এই বইটিতে 7টা হ্যাবিটের কথা বলা আছে। 7টা হ্যাবিটের আমি বলবো যে আপনি নাম্বার 1 হ্যাবিটটা আপনি অ্যাচিভ করেন, বি প্রোঅ্যাক্টিভ, আপনি দেখবেন আপনার লাইফের বাকি সব হ্যাবিট আপনার অটোমেটিকলি হয়ে যাচ্ছে। এক্সেলেন্ট। আচ্ছা, ফাইন্যান্স ইজ এ মেজর থিং ইন লাইফ, হেলথ ইজ এ মেজর থিং ইন লাইফ। অ্যাট দ্য সেম টাইম আপনি কোনটাকে বেশি প্রায়োরিটি দেন? অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ স্পিরিচুয়াল হেলথ, উই হ্যাভ মেন্টাল হেলথ, উই হ্যাভ ফাইন্যান্সিয়াল হেলথ, আদার রিলেশনশিপ। লেটস টক অ্যাবাউট এই যে ফান্ডামেন্টাল পিলার্স apart from money. You know, money is a very essential thing. What about the spiritual health and other health যেগুলো বললাম, এগুলো কতটুকু আপনি ভ্যালু করেন, কতটুকু ভ্যালুয়েবল থিং অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি কিনা, মানে এটার ব্যাপারে আপনার দর্শনটা কি? এটাতে যদি আমি বলি তাহলে বলবো যে মেন্টাল হেলথটাকে আমি আসলে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি।
কারণ মেন্টাল হেলথের জন্যই আরও আদার্স যত যা কিছু আছে সব কিছুই আমরা করছি। আমি যদি মেন্টালি যদি হ্যাপি থাকতে পারি, মেন্টালি যদি আমি থাকতে পারি, তাহলে আমার আসলে অন্য কিছু ড্রাইভ দেওয়া, অন্য কিছু মানে করা আমার জন্য মানে অনেক মানে ইজি হয়ে যাবে আর কি। তাহলে আপনি কি করেন মেন্টাল হেলথ ভালো রাখার জন্য? মেন্টাল হেলথের জন্য আমি সবসময় আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ। আমি যখন ওই 5,500 টাকা দিয়ে আমি ঢাকা শহরে যখন নাকি আমি আমার ফ্যামিলি পরিচালনা করেছি, তখন আমি আলহামদুলিল্লাহ বলেছি। আজকে আমি এই সিএমও পজিশনে আছি, আজকে আমি যেই স্যালারি পাচ্ছি, এখন আমি সেই আলহামদুলিল্লাহ বলি। এই আলহামদুলিল্লাহ বলাটা, কারণ আমি যে জিনিসটা বলবো যে আজকে আমার মা হসপিটালে ভর্তি আছেন, তো আমার মা মুখে খাবার খেতে পারছেন না, আমার মার এনজি দিয়ে খাবার খাওয়ানো লাগতেছে, নাকে নল দিয়ে যেটা খাবার খাওয়ানো লাগতেছে, আমার তো সেটা লাগতেছে না, আমি তো মুখে খাবার খেতে পারতেছি। আমার মাকে অক্সিজেন দেওয়া লাগতেছে, আমার তো অক্সিজেন নেওয়া লাগতেছে না, অক্সিজেন দেওয়া লাগতেছে না, আমি এমনিতেই অক্সিজেন নিতে পারতেছি। এই যে ইয়েটা, আমরা যদি লাইফে হ্যাপি থাকতে চাই, কোনো কিছুর দরকার নেই, আল্লাহ আপনাকে বাই ডিফল্ট যা দিয়ে দিয়েছে, এটার উপরে যদি আপনি আলহামদুলিল্লাহ না বলতে পারেন, আপনি লাইফে কোনো কিছুতে আপনি হ্যাপি হতে পারবেন না। এটা আপনি লিখে রাখেন। সো দিস ইজ দি স্পিরিচুয়াল, মানে আমি বলবো যে দিস ইজ বিয়ন্ড মেন্টাল হেলথ অ্যাকচুয়ালি। সন্তুষ্টি প্রকাশ করা টু দি ক্রিয়েটর অ্যান্ড অলমাইটি ফর এভরিথিং। সো আমাদের এই যে ম্যাটেরিয়ালিস্টিক যে সোসাইটি, সো হোয়াট ডু ইউ সি অ্যারাউন্ড আস? দি সাফারিংস, দি ল্যাকিংস, দ্য ফিলিংস অফ ল্যাক। আমার এটা নাই, আপনার আছে, আমার বড় গাড়ি, আপনার ছোট গাড়ি, আপনার। সো এই জিনিসগুলো আপনাকে কি ভাবাই, বা আপনি কিভাবে দেখেন? এই জিনিসগুলো আসলে ওই যেটা বললাম যে আমি যখনই নাকি মনে করব যে ওই জিনিসটা আমার নাই কেন, এই নাই কেনর উত্তর কেন থেকেই ধরেন আসলে সব কিছু সৃষ্টি হয়। আর নাই কেন থেকে যদি আমরা চিন্তা করি যে আমার কি আছে, দেখেন আমরা কিন্তু মোস্ট অফ দ্য টাইমে আমাদের সময় ব্যয় করি আমার কি নাই সেইটা নিয়ে, আমার কি আছে সেটা নিয়ে আমরা দেখি না। দেখেন এটাকে যদি আমি নিয়ে বলি তাহলে এটা নিয়ে ধরেন অনেকক্ষণ বলা যাবে, কিন্তু এটা হলো যে আমার কেরিয়ারের শুরুতে, কেরিয়ার থেকে সব জায়গাতে আমার কি আছে সেটাতে যদি আমি ফোকাস থাকি, আমার অনেক কিছু না থাকার পর আপনি অ্যাচিভ করতে পারবেন। যেমন আমার অনেক কিছু নাই, তারপর আমি কেরিয়ারে এই পর্যন্ত আসতে পারছি। আমার অনেক কিছু নাই, তারপর আমি আলহামদুলিল্লাহ আমি হ্যাপি থাকতে পারছি, কারণ আমার আল্লাহ তাআলা যা দিয়ে দিচ্ছেন এটুকু অনেকের নাই। তো অনেকের কি আছে, বিল গেটসের কি আছে, অমুকের কি আছে, এই জিনিসটা যদি আমি চিন্তা করতে থাকি তাহলে আমার কি আছে সেটা নিয়ে আমি আসলে ড্রাইভ করব না। সো দিস ইজ এ পাওয়ারফুল রিয়েলাইজেশন, রাইট? সো এটা আসলে কিভাবে বিল্ড করা যায়, কারণ আমরা তো আসলে দেখি না। যেটা বললেন যে হোয়াট ডু আই হ্যাভ সো মেনি থিং, আই এম অ্যালাইভ, আমি সুস্থ আছি, আমার সন্তান আছে, আমার মা আছে, বাবা আছে, আমার ফ্যামিলি আছে, মোস্ট ইম্পর্টেন্টলি আমার সো যারা আমাকে টেক কেয়ার করতে পারে, বাট আমরা তো এগুলো দেখি না। আচ্ছা, এখন এই জিনিসটাতে আমি যেটা বলবো যে প্রথমে আপনাকে আসলে রিয়েলাইজ করতে হবে আপনি আসলে চাচ্ছেনটা কি। দ্যাটস দ্য পয়েন্ট। আমার অনেক কিছু না থাকতে পারে, আমি এটা চাচ্ছি, তো চাইলে আপনার ওই ডিজায়ার অনুযায়ী তখন আপনি কি করবেন, কারো না কারোর তো ওই জিনিসটা আছে, তার কাছ থেকে আপনি সেটা নিতে পারেন। আপনি ধরেন আপনার একটা স্কিল নাই, আপনি যেই স্কিল জিনিস শেখাচ্ছেন, স্কিল দিচ্ছেন, তার কাছ থেকে আপনি সেই স্কিলটা নিতে পারেন। আপনি এই যে মেন্টালি হ্যাপি থাকা বা ধরেন এই যে কিভাবে মানে পজিটিভ থাকবেন, এই ধরেন অনেক ধরনের আমাদের কোচিং হয়, ট্রেনিং হয়, মেন্টরিং হয়। তো এই যে জিনিসগুলো আপনি আপনার লাইফে আপনি এই জিনিসগুলো যে আপনার নাই এটা আইডেন্টিফাই করে আপনি কি এই জিনিসটা অ্যাচিভ করার জন্য ট্রাই করেছেন, এই জিনিসটার জন্য কি আপনি ইনভেস্ট করেছেন। অনেকের কিন্তু অনেক ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকার পরেও তারা ট্রাই করে না। নাম্বার ওয়ান ইয়েটা হলো তাদের ইনভেস্টমেন্ট করে না, তারা হলো টাইমে ইনভেস্টমেন্ট করে না। তারা যদি ওই টাইমটাতে ইনভেস্টমেন্ট করতো তাহলে তখন দেখেন আমাদের যে এই আর্জেন্টিনা গতবার যে নিল, কাপ নিল, চ্যাম্পিয়ন মেসি, মেসি। তো মেসিরও কিন্তু কোচ আছে, অফকোর্স, তাই না? তাইলে আমরা একটা বিজনেস রান করব বা আমার ক্যারিয়ারে ধরেন আমি একটা লম্বা জার্নিতে যাব, সেইখানে কিভাবে আমি এক্সপেক্ট করতে পারি যে আমার একজন মেন্টর ছাড়া আমি কি করে আমি এটা ভালো করে ফেলবো। ডেফিনেটলি মেন্টর অবশ্যই দরকার, মেন্টর এবং কোচ, রাইট? আপনি যদি অনেকে ভাবে যে আমি তো ভালো করছি, কেন আমার কোচ লাগবে। ইভেন আমি অনেক HR হেড
রিসেন্টলি আই কেম অ্যাক্রস, সে বলছে যে না সে তো ভালো করছে, তার তো আসলে কোচিং দরকার নেই। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? আমি নাম বলি নাই, যে তার সেন্সে হি ইজ অলরেডি ম্যানেজার বিকজ হি ডিড ওয়ার্ক, দ্যাটস ওয়াই তার আসলে কোচিং লাগবে না আপনার। এইটাতে যেটা বলবো, প্রথম কথা হলো যে আমি যদি মনে করি যে আমি ভালো করছি, আমার আর ভালো করার কিছু নাই, তাইলে ওখানেই শেষ, এন্ড ফিনিশ, ওখানেই এন্ড ফিনিশড। এখন আমি ভালো করছি, আমাকে আরো ভালো করতে হবে, তাইলে আপনি মেন্টর খুঁজবেন, কোচ নেবেন, আপনি অনেক কিছু মানে ট্রাই করবেন। দ্যাটস দ্য হাঙ্গার অ্যান্ড রাইট। বার্নিং ডিজায়ার। লেস ব্রাউন বলে, ইট হ্যাজ টু বার্ন ইউ। হোয়াট ইজ দ্য ডিজায়ার ইজ বার্নিং ইউ। যদি আগুন না ধরে অন দ্য সিট, আমরা সিট থেকে উঠে দাঁড়াবো না, টু সেভ, রাইট? আগুন ধরতে হবে। আপনার জীবনের সবচেয়ে বড় আগুন কি? দ্যাট ইজ ড্রাইভিং ইউ ক্রেজি। দ্যাটস দ্য লাস্ট কোয়েশ্চেন টু ইউ। ওকে ওকে, আমি যেহেতু মানে যেই জায়গা থেকে উঠে আসছি, ওই জায়গাতে আমার মানে টার্নিং পয়েন্টটা খুব ইজি ছিল না, যেটা ইয়ে করেছিলেন। তো তখন আমার একটাই ইয়ে ছিল যে আমি যেহেতু এই ভিন্ন একটা জগতে আমি আসলাম, তো এইটাতে আমাকে মানে এনিহাও আমাকে মানে ভালো করতে হবে। এই যে ডিজায়ারটা ছিল, যেই আমার যে আকাঙ্ক্ষাটা ছিল, যে ইয়েটা ছিল, এই আকাঙ্ক্ষাটা এবং এই কমিটমেন্টটা আমি অটুট থাকার কারণে আমাকে ধরেন আজকে এই পর্যন্ত ধরেন আমি আসতে পারছি। তো এইটাই ধরেন কারো লাইফে যদি কোনো টার্নিং পয়েন্ট থাকে, তাহলে সেটার জন্য আমি বলবো তাকে জীবন মরণ চেষ্টা করতে হবে। আপনার চাওয়াটা এরকম না যে আপনি একবার ট্রাই করছেন, দুইবার ট্রাই করছেন, আপনি চলে গেলেন। আপনি যতক্ষণ পর্যন্ত ট্রাই করে না হবে, আপনি ততক্ষণ পর্যন্ত ট্রাই করতে থাকবেন। আপনি সেটার জন্য আপনি দরকার, আপনি যদি এতটাই ট্রাই করবেন যে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, আপনি কি ওই পর্যন্ত ট্রাই করছেন যে আপনার ওইটা পাওয়ার জন্য আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে? সো সেখানে আপনাকে লাক কতটুকু ফেভার করেছে? লাকটা আসলে আমি বলবো যে আমার জন্য মনে হয় লাকটা মানে সবসময়ই ফেভার করেছে। আমি জানি না, মানে আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি, কারণ আমি আপনাকে আমার যে একদম প্রথম হিস্ট্রি থেকে বলছি, যে আমার স্কুল লাইফ থেকে বলছি, যে স্কুলের টিচার থেকে শুরু করে এই পর্যন্ত সবাই ধরেন, সবাই না মানে অনেকেই একটা লেভেল পর্যন্ত অনেকেই ধরেন আমার উপরে মানে অনেক খুশি, অনেক হ্যাপি, কারণ আমি ওইভাবে দেওয়ার জন্য চেষ্টা করি। তো এই জায়গাটাতে আমি বলবো যে হয়তো মানে আমি অনেকটাই আমার উপরে মানে লাক ফেভার করেছে। ওয়ান্ডারফুল. So you are happy and satisfied. Thank you so much for this wonderful eye-opening conversation. আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আই এম গ্রেটফুল টু ইউ যে আপনি এসছেন। অনেস্টলি, ক্যান্ডিডলি আমরা কথা বলেছি, কোনো প্রিসেট রুল ছিল না, প্রিসেট কোয়েশ্চেন ছিল না। আই হোপ সো, রাইট? তার জীবনের খোলা গল্পগুলি বলেছেন, চড়াই উতরাই কীভাবে পার হয়েছেন, কোন টর্চার সহ্য করেছেন, কিভাবে তারপরে ভালোবাসা পেয়েছেন, আর আজকে কোথায় আছেন, আগামী দিনে কোথায় যাবেন। আপনার জীবনটাকে বদলে ফেলুন। আপনার ভিতরে সেই অপুরন্ত সম্ভাবনা এবং বীজ লুকিয়ে আছে। মে অলমাইটি ব্লেস ইউ। থ্যাংক ইউ।